এর কথা। আচ্ছা, অ্যালয়ের উপর। তার মানে লাস্ট ক্লাসটা শেষ হয়েছিল, তাই তো? ইয়েস স্যার। ওকে। তোমাদের আশরাফি স্যার কি হচ্ছে টি 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 ডায়াগ্রামটা পড়াচ্ছে? তোমাদের আশরাফি স্যার উনি কি টি 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 ডায়াগ্রামটা পড়াচ্ছেন কিনা আর কি? স্যার এখনো হয়তো এই পর্যন্ত যায়নি। আচ্ছা, এখনো পর্যন্ত যায়নি। ঠিক আছে। স্যার হিট ট্রিটমেন্ট করতে স্যার, হিট ট্রিটমেন্ট শেষ হয়েছে। আচ্ছা, হিট ট্রিটমেন্টের মধ্যে কি টি 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 ডায়াগ্রাম পড়াইছে, যে টেম্পারেচার ট্রান্সফরমেশন? না না, ওই পর্যন্ত এখনো যায়নি স্যার। আচ্ছা, ঠিক আছে। স্যার যদি ওটা পড়াবেন কিনা আমি শিওর না, তারপর হচ্ছে আমি একটু দেখাই দিচ্ছি তোমাদের, ঠিক আছে? তারপর হচ্ছে যদি স্যার পড়ান তো হচ্ছে পড়েন দেন। আচ্ছা, আজকে আমরা অল্প কিছু সময় হচ্ছে চ্যাপ্টার 10টা একটু দেখবো। চ্যাপ্টার 10 এ অল্প কিছু আছে, খুব বেশি কিছু না। সো চ্যাপ্টার 10টা আমরা দেখে তারপরে হচ্ছে ইতে চলে যাবো আর কি, আমাদের ওই আলয়টা আজকে শেষ হয়ে যাবে। আজকে ইনশাআল্লাহ ক্লাস শেষ হয়ে যাবে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের চ্যাপ্টার 10। আচ্ছা দেখো, তো এখানে বেসিক্যালি আমাদের এখান থেকে খুব আহামরি কিছু নাই। যেগুলো মানে আহামরি জিনিস সেগুলো আসলে অনেক হাই থটের, সেগুলো আমাদের সিলেবাসে কভারেজের মধ্যে পড়ে না। আর বাকিগুলো তোমরা মোটামুটি জানো। এটাকে নতুন করে চ্যাপ্টার 10 নাম দেওয়ার জাস্ট হচ্ছে বইয়ে চ্যাপ্টার 10 ওইভাবে নাম দাও, তাই আমরা চ্যাপ্টার 10 বলতেছি। বাট এটাকে ইভেনচুয়ালি আমি চ্যাপ্টার 9 এর সাথেও মার্জ করে দিতে পারি। সো সেইটাই আর কি। হ্যাঁ, এখানে দেখো তোমার বলছে যে ফেজ ট্রান্সফরমেশন। তাহলে আমরা জানি যে আসলে এর আগেও আমরা দেখেছি যে বিভিন্ন টেম্পারেচারে এবং নানান ধরনের অ্যালয়িং এলিমেন্ট যদি হচ্ছে আমরা ইউজ করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা এলিমেন্টকে আরেকটা এলিমেন্টে রূপান্তর করতে পারি, মানে সরি একটা ক্রিস্টাল স্ট্রাকচারকে আরেকটা ক্রিস্টাল স্ট্রাকচারে রূপান্তর করতে পারি। তাহলে এই যে ক্রিস্টাল স্ট্রাকচারের চেঞ্জেস, এটা টেম্পারেচারের সাথেও হতে পারে, অথবা হচ্ছে আমরা যদি ডিফারেন্ট টাইপের অ্যালয়িং এলিমেন্ট অ্যাড করি সেক্ষেত্রেও হতে পারে। তাহলে এই চেঞ্জেসটাই হচ্ছে আমরা এই চ্যাপ্টারে মেইনলি পড়বো, ঠিক আছে? তাহলে চ্যাপ্টার 10 হচ্ছে আমার ফেজ ট্রান্সফরমেশন। তো এখানে দেখো যে একদম ইনিশিয়ালি যদি আমি বলি, তাহলে আমি একটা ধরো অস্টেনাইটিক ফেজের এলিমেন্ট নিলাম, স্টিলকে নিলাম, যেখানে হচ্ছে হলো অস্টেনাইটিক ফেজটা হচ্ছে একটা এফসিসি স্ট্রাকচার। তা এই মাঝখানে যে কার্বন ওরিয়েন্টেড আছে, আর এই পুরো জিনিসটা হচ্ছে এফসিসি স্ট্রাকচারে সজ্জিত। এরপর আমি যদি হচ্ছে এটাকে কি করি, ইউটেকটিক ট্রান্সফরমেশন করি, অর্থাৎ হচ্ছে ইউটেকটিক পয়েন্টে যে যদি হচ্ছে এটাকে আমি সরি ইউটেকটিক বলছি, ইউটেকটয়েড পয়েন্টে যদি হচ্ছে এটাকে আমি নিয়ে যে ঠান্ডা করি, অর্থাৎ হচ্ছে 0.76% তোমার হচ্ছে এখানে আছে কার্বনের পরিমাণ আছে। তবে সেই ক্ষেত্রে তুমি যদি খেয়াল করে দেখো, তাহলে হঠাৎ করে আমরা কি পাচ্ছি, একটা অস্টেনাইট সেটা ফেরাইট এবং হচ্ছে হলো সিমেন্টাইটে কনভার্ট হয়ে যাচ্ছে। আর আমরা জানি যে ফেরাইটটা হচ্ছে তোমার এই বিসিসি এই স্ট্রাকচারে, আর হচ্ছে সিমেন্টাইট হচ্ছিল বিসিটি, ঠিক আছে? তাহলে এই যে দেখো একটা অস্টেনাইট দুইটা ডিফারেন্ট স্ট্রাকচারে কনভার্ট হয়ে গেল। একটা হচ্ছে আমার আলফা ফেরাইট যেটা হচ্ছে বিসিসি ফেজের, আর একটা হচ্ছিল সিমেন্টাইট যেটা হচ্ছিল বিসিটি, ঠিক আছে? বিসিটি ফেজের সিমেন্টাইটে পরিণত। তাহলে এই ট্রান্সফরমেশন গুলো কিসের কারণে হয়েছে? টেম্পারেচারের কারণে হয়েছে। আবার আমি যদি এটাকে অন্য কোনো টেম্পারেচারে নিয়ে যেতাম, ধরো হচ্ছে সেটা আলফা রিজিয়নের মধ্যে, তাহলে কিন্তু আমি তখন দেখতাম যে সেখানে সিমেন্টাইটের প্রেজেন্স নাই। তাহলে সিমেন্টাইটের প্রেজেন্সটা কেন থাকলো না? বিকজ অফ হচ্ছে কার্বন কনসেন্ট্রেশন, সেইটা সেখানে ওই সিমেন্টাইট ফরমেশনের জন্য যতটুকু আমার প্রয়োজন ততটুকু কার্বন কনসেন্ট্রেশন সেখানে নেই। তার মানে হচ্ছিল এখানে কার্বনটা একটা রোল প্লে করলো। আবার আমি যদি কার্বনটাকে অনেক বেশি নিয়ে যাই, তাহলে দেখবো যে আমি অস্টেনাইটিক ফেজটা আর পাচ্ছি না, বিসিসি এবং হচ্ছিল বিসিটি ফেজটা রয়ে গেছে।
তাহলে এই যে তখন যে আমি অস্টেনাইটিক ফেজটা পেলাম না, তাহলে কেন পেলাম না? কারণ কার্বন অস্টেনাইটে যতটুকু পরিমাণ কার্বন থাকার কথা তার চেয়ে বেশি পরিমাণ কার্বন সেখানে আছে। তাহলে এই দুইটা জিনিস আমি বুঝলাম। একটা হচ্ছে যে আমার এই অ্যালোয়িং এলিমেন্ট যেমন কার্বন, এইটাও হচ্ছে এই ফেজ বা স্ট্রাকচারকে চেঞ্জ করতে হেল্প করে এবং সাথে সাথে টেম্পারেচারটাও চেঞ্জ করতে হেল্প করে। ওকে, তো এখন যদি হচ্ছে এইখানে আমি খুব ডিটেলসে যাব না আর কি, জাস্ট তোমাদের একটু জানানোর জন্য বলি যে সাপোজ আমরা যখন হচ্ছে এই ট্রান্সফরমেশন গুলো করি, ধরো লিকুইড থেকে যখন সলিড ফরমেশন হয়, তখন এই সলিড ফরমেশনটা বেসিক্যালি ডিপেন্ড করে একটা ফিক্সড কম্পোজিশনের ক্ষেত্রে, অর্থাৎ হচ্ছে কম্পোজিশনে কোনো চেঞ্জ নাই, তার একটা ফিক্সড কম্পোজিশনের ক্ষেত্রে আমার সলিডটা ডিপেন্ড করে টেম্পারেচারটা কি হারে কমতেছে বা কি হারে বাড়তেছে তার উপর। তাহলে আমি যদি বলি যে আমার হচ্ছে টেম্পারেচারটা যদি খুব র্যাপিডলি আমি যদি কুল করি, তাহলে কি হবে যে আমি যদি র্যাপিডলি কুল করি তাহলে আমার নিউক্লিয়েশন সাইট এইটা আসলে মানে বিভিন্ন জায়গায়, ধরো একটা হচ্ছে লিকুইড ফেজ, আমি যদি এখানে একটা ড্র করা যায় কিনা, ধরো হচ্ছে আমি এখানে একটু ড্র করার ট্রাই করি, ঠিক আছে? যে সাপোজ আমার হচ্ছে একটা এইখানে হচ্ছে পুরোটা লিকুইড, সাপোজ এটা হচ্ছে পুরোটা লিকুইড, এটাকে যখন হচ্ছে আমি ঠান্ডা করতেছি তখন কি হচ্ছে আমার ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্টে নিউক্লিয়েশন হওয়া শুরু করবে, ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্টে। তাহলে এই যে আমার ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্টে নিউক্লিয়েশন হওয়া শুরু করলো, এখন আমি যদি হচ্ছে ইকুইলিব্রিয়াম কুলিং করি, অর্থাৎ হচ্ছে পুরো কম্পোজিশনটা চেঞ্জ না হওয়া পর্যন্ত আমি যদি টেম্পারেচারটাকে ওই একই পজিশনে হোল্ড করে রাখি, তাহলে দেখা যাবে যে এই লিকুইড থেকে কম্পোজিশন নিয়ে 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 সলিডের মতো হচ্ছে। আর আমি যদি খুব ফাস্টার কুল করি তাহলে কি হবে, এই ম্যাটেরিয়াল গুলোর রিওরিয়েন্টেশনটা প্রপার হবে না, বরং এখানে অসংখ্য অসংখ্য নিউক্লিয়েশন শুরু হবে। কারণ হচ্ছে ইট ডিমান্ডস যে আমার সলিড হতে হবে খুব দ্রুত। সো একটা দুইটা নিউক্লিয়েশন পয়েন্ট থেকে তারপর হচ্ছে অ্যাটমগুলোর ওরিয়েন্টেশন এবং অ্যাটমগুলোর সজ্জিত হওয়া, সেটা তখন আর পসিবল হয় না, সেই সময়টা থাকে না। তখন কি হয়, অসংখ্য অসংখ্য পয়েন্ট থেকে আমার নিউক্লিয়েশন শুরু হয় এবং যার ফলশ্রুতিতে এই রিওরিয়েন্টেশনটা খুব অল্প জায়গা জুড়ে হয়। এই কারণে অসংখ্য গ্রেইন তৈরি হয় এবং যত বেশি গ্রেইন তৈরি হয় তত বেশি আমার ম্যাটেরিয়ালটা ব্রিটল হয়, তার ডাক্টিলিটি কমে যায়। কেন ডাক্টিলিটি কমে যায়? ওই যে ফাস্টার কুলিং। তাহলে ফাস্টার কুলিং এ গ্রেইন সংখ্যা বেশি, তোমরা এর আগেও দেখছো। আরো ফাস্টার যদি করো সুপার ফাস্ট কুলিং এর ক্ষেত্রে তখন মার্টেনসাইট ফর্ম হয়ে যায়, একটা বিশেষ ধরনের স্ট্রাকচার যেটা হলো মার্টেনসাইট ফর্ম হয়ে যায়। তাহলে এই যে আমি বলছি যে আমার ডিফারেন্ট ডিফারেন্ট পজিশনের ক্ষেত্রে আমার এই নিউক্লিয়েশনটা শুরু হলো, এই নিউক্লিয়েশনটা আবার কিছুটা ধাপ মেনটেন করে। ধরো আমি যদি ঠান্ডা করা শুরু করি তাহলে প্রথম দিকে অসংখ্য ছোট ছোট এরকম পটেনশিয়াল নিউক্লিয়েশন সাইট তৈরি হয়, কিন্তু সেটা আলটিমেটলি আর নিউক্লিয়েটেড বা হচ্ছে গ্রেইনে রূপান্তরিত হতে পারে না, যতক্ষণ না পর্যন্ত সেইটা একটা ক্রিটিক্যাল রেডিয়াস না মেনটেন করতে পারে ততক্ষণ পর্যন্ত আমরা সেটাকে বলি এমব্রায়ো বা ভ্রূণ। তাহলে ভ্রূণর টেন্ডেন্সি আছে যে ভ্রূণটা তোমার নিউক্লিয়েশন পর্যন্ত যাবে কিনা সেইটা আসলে তার ক্রিটিক্যাল রেডিয়াসের উপরে ডিপেন্ড করে। এবং এইখানে অনেক ধরনের প্যারামিটারস আছে যেগুলো আমি তোমাদের না বলি। তো এই যে হচ্ছিল ভ্রূণটা একটা ক্রিটিক্যাল রেডিয়াস তার পেতে হবে, মানে ক্রিটিক্যাল রেডিয়াসটা যদি পায় তখন আমরা সেটাকে বলবো যে এটা একটা নিউক্লিয়েশন হলো, এন্ড দেন হচ্ছিল নিউক্লিয়েশন থেকে গ্রেইন, এন্ড দেন হচ্ছিল গ্রেইন গ্রোথ স্টেজে আসে, ঠিক আছে? আর যদি হচ্ছে ভ্রূণটা দেখা যায় যে স্লো কুলিং হচ্ছে, তাহলে কি হয়, ভ্রূণটা আবার লিকুইডে কনভার্ট হয়। তাহলে এটা লিকুইড এবং সলিড, লিকুইড সলিড এরকম একটা কনভার্সন কিন্তু এর মধ্যে চলতে থাকে এবং চলতে চলতে যে কয়টা এমব্রায়ো তারা হচ্ছে ক্রিটিক্যাল রেডিয়াস অ্যাচিভ করতে পারে তারাই হচ্ছে পরবর্তীতে নিউক্লিয়েশন বা ওই যে গ্রেইনে রূপান্তরিত হতে পারে। তাহলে এই হচ্ছে ওভারঅল এই ট্রান্সফরমেশন এবং আন্ডার কুলিং এর সিস্টেম, ঠিক আছে? ওকে, এখন তোমরা এটা দেখছো যে ইউটেকটয়েড ট্রান্সফরমেশনের ক্ষেত্রে কিভাবে আসলে এই গ্রেইন গ্রোথ গুলো হয়, এগুলো আমরা আগেই বলছি যে যখন হচ্ছে তোমার দুইটা ডিফারেন্ট সলিড একসাথে ফর্ম হয় ইউটেকটয়েড পয়েন্টের
তখন অথবা হচ্ছিল ইউটেকটিক পয়েন্টে তখন যে জিনিসটা হয় সেটা হচ্ছিল তারা একটা আরেকটাকে চাপ দিতে থাকে। তো যখন একটা আরেকটাকে চাপ দিতে থাকে তখন এদের গ্রেড গ্রোথটা হয় হচ্ছে আমরা যদি বলি তাহলে লঙ্গিটুডিনাল ডিরেকশন। হ্যাঁ, তাহলে লঙ্গিটুডিনাল ডিরেকশনে এদের গ্রেন গ্রোথটা হয়। ওকে, এখন এই যে এখানে যে বলা হচ্ছে যে নিউক্লিয়েশন এন্ড গ্রোথ, তাহলে এই যে দেখো নিউক্লিয়েশন শুরু হয়েছে একদম প্রথম দিকে। এই নিউক্লিয়েশনটা আমরা যদি হচ্ছিল জাস্ট বিলো দা ইউটেকটিক বা ইউটেকটয়েড পয়েন্ট যদি আমি বলি, জাস্ট বিলো দা ইউটেকটয়েড পয়েন্ট খুবই খুবই অল্প কিছু পরিমাণ টেম্পারেচারে চেঞ্জ হয়েছে, এবং দ্যাটস ওয়াই হচ্ছে তোমার দেখো দুইটা মাত্র নিউক্লিয়েশন হয়েছে, কিন্তু নিউক্লিয়েশনের সাইজ কিন্তু বড়। আর আমি যদি এবং এখানে প্রচন্ড স্লো কুলিং, তারপরে আমি জাস্ট বিলো দা ইউটেকটয়েড পয়েন্ট রাখছি এবং হচ্ছে এটা খুবই স্লো কুলিং করতেছি। ঠিক আছে, তাহলে নিউক্লিয়েশন রেটটা স্লো বাট গ্রোথ হবে অনেক হাই, অর্থাৎ হচ্ছে এক একটা নিউক্লিয়েশন অনেক বড় হবে। কিন্তু আমি যদি এটাকে আরেকটু ফাস্টার কুলিং করি তাহলে কি হয়, যে আমার যেহেতু আসলে এনার্জি ড্রপ করে যাচ্ছে, সুতরাং আমার কি হয় অনেকগুলো সাইটে দেখো নিউক্লিয়েশন শুরু হয়েছে, কিন্তু তুলনামূলক কিন্তু নিউক্লিয়েশনের যে গ্রোথ সেই গ্রোথটা কিন্তু কম আগেরটার তুলনায়। তাহলে দেখো এটা একদমই স্লো কুলিং জাস্ট বিলো দ্য টেম্পারেচার, এইটা হচ্ছে আরেকটু ফাস্টার কুলিং, সো তোমার হচ্ছে টেম্পারেচারটা বেশ খানিকটা ড্রপ করে গেছে, যেটা আমার ইউটেকটয়েড পয়েন্টের তুলনায়ও বেশ খানিকটা ড্রপ। সেই ক্ষেত্রে কি হবে, এই যে আমার ছোট ছোট কিন্তু হয়ে গেছে নিউক্লিয়েশন। গ্রোথ রেট মডারেট, নিউক্লিয়েশন রেটও মডারেট। এরপরে আমি যদি হচ্ছে খুবই ফাস্টার কুলিং করি তাহলে দেখো অসংখ্য অসংখ্য নিউক্লিয়েশন সাইট কিন্তু এখানে হচ্ছে, কারণ এখানে নিউক্লিয়েশনের রেটটা অনেক হাই, অনেক অনেক নিউক্লিয়েশন সাইট, কিন্তু গ্রোথ রেটটা একেবারেই কম, কারণ গ্রোথ হওয়ার জন্য যে পরিমাণ সময় এদের দরকার এরা তা পায় না। সুতরাং ছোট ছোট লোকালাইজড গ্রোথ হয় এবং ওইখানেই তারা স্টপ হয়ে যায়, কারণ পাশে অসংখ্য অসংখ্য গ্রেইন তৈরি হয় এবং অগণিত গ্রেইন বাউন্ডারি পাওয়া যায়, যেটা কারণে ম্যাটেরিয়ালটা ব্রিটল হয়ে যায়। তাহলে এই হচ্ছে আমার নিউক্লিয়েশন এন্ড গ্রোথের হিসাব। তাহলে আমি যদি হচ্ছিল যত নিচের দিকে যাব আমার বর্ডার লাইনের, যেমন T1 টেম্পারেচার বা লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচার, আমরা যেটাকে ইউটেকটয়েড টেম্পারেচার বলি, তাহলে এই লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচারের যত নিচে যাব, যত ফাস্টার ওয়েতে যাব, তত হচ্ছে নিউক্লিয়েশন রেটটা হাই হবে আর তাদের গ্রোথ রেটটা অনেক স্লো হবে। যত তার কাছাকাছি থাকবো তত নিউক্লিয়েশন রেটটা অনেক লো হবে, কিন্তু গ্রোথ রেটটা অনেক হাই হবে, অনেক বড় বড় গ্রেইন পাবো, ডাকটাইল ম্যাটেরিয়াল পাবো। ওকে, এরপর দেখো যে আমরা এতদিন যে গুলো মানে টেম্পারেচারের ইটা দেখছি সেটা সবই হচ্ছে ইকুইলিব্রিয়াম ছিল, কিন্তু যদি নন ইকুইলিব্রিয়াম হয়, যেটাকে আমরা বলি আইসোথার্মাল ট্রান্সফরমেশন, নন ইকুইলিব্রিয়াম ট্রান্সফরমেশন, তো এই আইসোথার্মাল ট্রান্সফরমেশনের ক্ষেত্রে কি হয়, এই জায়গাটাতে কিন্তু একটু ডিফারেন্ট হিসাব। দেখো ধরো আমি এই একটা হচ্ছে চার্ট আমাকে দিয়ে দিল, এবং এই পার্টিকুলার জিনিসটা কিন্তু হচ্ছে একটা ফিক্সড কম্পোজিশনের ক্ষেত্রে প্রযোজ্য। এর আগে তোমরা যে কুলিং কার্ভ দেখছো ইকুইলিব্রিয়ামে, সেখানে একই সাথে সবগুলো কম্পোজিশনও ছিল, সবগুলো টেম্পারেচারও ছিল, কিন্তু এই জায়গাটাতে এটা আইসোথার্মাল তোমার হচ্ছে হলো ডায়াগ্রাম, সো এখানে যে চেঞ্জেস গুলো হবে এই চেঞ্জেস গুলো হবে কিন্তু আইসোথার্মালি। সুতরাং এখানে কিন্তু আমরা হচ্ছে টেম্পারেচার আর টাইমের সাথে সম্পর্কিত, এখানে কিন্তু কম্পোজিশন ফিক্সড কম্পোজিশন। তাহলে এইখানে তুমি যে কম্পোজিশন দেখতেছো এটা একটা ফিক্সড কম্পোজিশন। কত, এই কম্পোজিশনটা হচ্ছে ইউটেকটয়েড পয়েন্টের ঠিক নিচের আইসোথার্মাল কার্ভ। তাহলে আমি তোমাকে এখন যে আইসোথার্মাল কার্ভটা দেখছো এটা ইউটেকটয়েড টেম্পারেচারের মানে ইউটেকটয়েড পয়েন্টের, অর্থাৎ যেখানে আমার কার্বনের পরিমাণ 0.78। এইটা অন্য যে কোনো কার্বনের ক্ষেত্রে এই কার্ভটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা কিভাবে কার্ভ রিড করতে পারি। যে মনে করো যে তুমি একটা ইউটেকটয়েড পয়েন্টের নিচে সলিড করবা, কিন্তু সেই সলিড করার পর তোমার যে প্রোডাক্টটা তৈরি হবে সেই প্রোডাক্টটাকে তুমি চাও যে তোমার ডিজায়ার্ড প্রোডাক্ট তৈরি হোক, তাহলে সেই ক্ষেত্রে কিভাবে তুমি তাকে ঠান্ডা করবা সেটাই আমরা এই কার্ভ থেকে করতে পারি। একদম বাম পাশে দেখো এখানে বলা হচ্ছে, আচ্ছা আমি যদি আরো কয়েকটা পরে যাই, যেমন বড় কার্ভটা, এই কার্ভটা দেখো, তাহলে একদম বাম পাশে তুমি যদি দেখো এখানে যে গ্রিন লাইনটা আছে, তাহলে এই গ্রিন লাইনটা হচ্ছে বেসিক্যালি আমার এখান থেকে দেখাই। দেখো এই গ্রিন লাইনটা হচ্ছে আমার বেসিক্যালি একটা একটা বর্ডার, যেখানে আমার এখানে লেখা আছে, এখানে যদি লেখা থাকে এটা হলো 0%, এটা হলো 50%, এটা হচ্ছে 100%। কোশ্চেন হতে পারে যে আসলে এই
0%, 50%, 100% কি? এই 0%, 50%, 100% হচ্ছে বেসিক্যালি 0% তোমার কোন একটা ট্রান্সফরমেশন, 50% ট্রান্সফরমেশন এবং 100% ট্রান্সফরমেশন। এখন কি সেটা? যদি আমি এই ডটেড লাইনটার উপরে চিন্তা করি তাহলে হচ্ছে এটা পারলাইটের রিজিয়ন, আর যদি আমার এই ডটেড লাইনটার নিচে আমি যদি চিন্তা করি তাহলে এটা হচ্ছে আমার বেইনাইটের রিজিয়ন। তাহলে আমি বলতে পারলাম যে আমি একটা পারলাইট এবং একটা বেইনাইটের রিজিয়নের যদি এখানে টাচ করে চলে আসে এইদিকে, তার মানে সে এই 10% থেকে 50% এর মধ্যে আছে কতটুকু, এইখানে যে উইথটা সেই উইথের রেশিও অনুযায়ী এটাতে যতটুকু হয় ততটুকু, যদি ঠিক মিডলে হয় তাহলে 25%, এই পর্যন্ত যদি চলে আসে ধরো এই দুইটার মিডলে তাহলে বলবো 75%। এই লাল বর্ডার ক্রস করে যাওয়া মানে 100% বেইনাইটে কনভার্ট হয়ে যাওয়া। তাহলে এই হচ্ছে এই সেই গ্রিন, ব্ল্যাক এবং রেড লাইনের মানে। তার মানে এখানে আমার কোনটা আছে কত পার্সেন্ট সেইটা, মানে এই রিজিয়নে কোনটা কত পার্সেন্ট সেটা মানে ডিফাইন করে। আর এই যে আমি একটা লাইন টেনে দিছি, এই লাইনটা হচ্ছে আমার বেইনাইটেড লাইন। তাহলে বেইনাইটেড লাইনটা কি? বেইনাইটে হচ্ছে এক ধরনের পারলাইটের মতো জিনিসটা, কিন্তু সেটা হচ্ছে যদি একটু অ্যাসিকুলার শেপ হয় তাহলে আমরা সেটাকে বলি বেইনাইট। অর্থাৎ হচ্ছে পারলাইটের তুলনায় বেইনাইটটা হচ্ছে বেশি ব্রিটল, ঠিক আছে? এবং কম্পোজিশন কিন্তু ওই তোমার একই, জাস্ট হচ্ছে যে জিনিসটা হতে হয় যে বেইনাইটটা একটু ফাস্টার কুল হয় এবং হচ্ছে এর শেপটা হয় হচ্ছে প্লেটের মতো আর কি। যে তোমরা বিভিন্ন ধরনের প্লেটে দেখো না, প্লেট লাইক স্ট্রাকচার, ধরো চ্যাপ্টা ধরনের, হ্যাঁ চ্যাপ্টা ধরনের এই শেপটা হয়। তাহলে বেইনাইটটাও কিন্তু কম্পোজিশনের ক্ষেত্রে পারলাইটের সেম, শুধুমাত্র এটা ফাস্টার কুল হয় এবং এইটা তোমার হচ্ছে ব্রিটল স্ট্রাকচারের হয়, এটা হচ্ছে তোমার প্লেট লাইক স্ট্রাকচারের হয়। এই কারণে হচ্ছে আমরা এটাকে বলি বেইনাইট, ঠিক আছে? আর পারলাইট তো পারলাইট। তাহলে এখন আমরা একটু যদি দেখি যে আমরা কিভাবে করে বেইনাইট, পারলাইট বা এরপরে হচ্ছে মার্টেনসাইট ফর্ম করতে পারি, সেটা হচ্ছে আমরা একটু দেখি। তাহলে মনে করো তোমাকে বললো এই কার্ভটা দিয়ে দেওয়া আছে যে ইউটেকটয়েড পয়েন্টের নিচে আমি হচ্ছে এমন ভাবে ঠান্ডা করো যাতে হচ্ছে আমার 50%, ধরো আমি প্রথমে বলি ধরো 100%ই হচ্ছে আমার পারলাইট চাই, আমি এটাই চাইছি। যদি আমি 100%ই পারলাইট চাই তাহলে আমি কি করব? দেখো আমার হচ্ছে ধরো বলে দিছে যে আমার ইনিশিয়াল টেম্পারেচারে এটা অস্টেনাইটিক ফেজে আছে, অ্যাবাভ 727 হোয়াটএভার। তুমি যদি অস্টেনাইটিক ফেজে থাকে তাহলে তুমি কি করবা? ধরো 800 ডিগ্রিতে আছে, তাহলে তুমি কিভাবে ঠান্ডা করবা? তুমি ঠান্ডা আসলে অনেক ভাবে করতে পারো। ধরো তুমি যদি ঠান্ডা এইভাবে করো তাতেও হবে, তুমি যদি হচ্ছে ঠান্ডা এইভাবে করো তাতেও হবে, ঠিক আছে? তুমি যদি হচ্ছে ঠান্ডা মনে করো এইভাবে এইভাবে চলো র্যাপিডলি করলা খানিকটা, হ্যাঁ এভাবে র্যাপিডলি করলা করে হচ্ছে এই যে যে ফরমেশনটা আছে র্যাপিডলি করলা করে হচ্ছে তারপর খানিকক্ষণ ধরে রাখলাম, তাতেও হবে। তাহলে মোট কথা হচ্ছে যে আমার এই পারলাইট রিজিয়নে যেভাবেই হোক না কেন আমি যদি ঠান্ডা করি পারলাইট রিজিয়নে আসতে পারি, তাহলে সেই পজিশনে আসার পর আমার টেম্পারেচার কত হবে সেটা হচ্ছে আমি বাম পাশের স্কেল থেকে পাবো। আর এইটা করতে আমার কতটুকু সময় লাগছে সেটা হচ্ছে আমি এই নিচের স্কেল থেকে পাবো। তাহলে দেখো নিচের স্কেলে তোমার ছোট টাইমের স্কেল দেওয়া আছে, যেখানে সেকেন্ডে দেওয়া আছে যে আমি 800 ডিগ্রি থেকে যদি হচ্ছে মনে করো 10 সেকেন্ডে যদি হচ্ছে আমি চলে আসি 800 ডিগ্রি থেকে 10 সেকেন্ডে, তাহলে 800 ডিগ্রি থেকে 10 সেকেন্ডে যদি আমি আসি তাহলে আমি যদি ধরো অ্যারাউন্ড 550 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আসি, তাহলে 550 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আসি, 800 ডিগ্রি থেকে ঠান্ডা করছি, কতক্ষণ ধরে ঠান্ডা করছি? মনে করো 10 সেকেন্ড ধরে ঠান্ডা করছি। তাহলে সেই পজিশনে আমার কি হবে? আমি আসলে অলমোস্ট 70-80% পারলাইট হয়তো আমি পাবো। আচ্ছা আমার মনে হয় একটু দাগ বাঁকা দেওয়া হয়ে গেছে, মনে করে এইভাবে করি, হ্যাঁ এইভাবে করি, ঠিক আছে এইভাবে করি আমি। আর এটাকে এইভাবে এইভাবে মনে করো আমি যদি হচ্ছে ধরো 400, 500, 480 বা 490 ডিগ্রি সেলসিয়াসে ঠান্ডা করছি 10 সেকেন্ড ধরে, তাহলে আমার এইখানে অলমোস্ট 90% এর মতো আমি কি পাবো?
যেহেতু এটা বেইনাইটের রিজিয়নে চলে আসছে, তার মানে হলো আমি এখানে বেইনাইট পাবো। হ্যাঁ, 90% এর মতো বেইনাইট পাবো। এই যে এই দাগের নিচে চলে আসছে, সো 90% এর মতো বেইনাইট পাবো। তাহলে আমি বুঝলাম যে যদি 10 সেকেন্ড ধরে আমি তাপমাত্রা ড্রপ করে 490 নিয়ে আসি 10 সেকেন্ডে, তাহলে আমি পাবো বেইনাইট। কিন্তু আমি যদি 10 সেকেন্ডে যদি বসে না কেন, এটা ফুল ইরেজ হয় না একবারে। আচ্ছা দেখো, এবার মনে করো আমি কি করলাম, আমি হচ্ছে 10 সেকেন্ড এবার ওই পর্যন্ত নেই নাই, আমি 10 সেকেন্ডে নামছি হচ্ছে ধরো 10 সেকেন্ড একটু বেশি হয়ে গেছে, এটা যেহেতু লগ স্কেল তো এটা হচ্ছে 100, তাহলে এটা কতটুকু হবে 10 এর পরে, ধরো সাপোজ 30 সেকেন্ড। আমি যদি হচ্ছিল 30 সেকেন্ডে নামি ধরো 560 ডিগ্রি পর্যন্ত, হ্যাঁ, তাহলে কি হবে 30 সেকেন্ডে 560 ডিগ্রিতে নামছি, তাহলে আমি পাবো পারলাইট। তাহলে এইখানে আমি বেসিক্যালি দেখতেছি যে আমি কতটুকু সময়ে কত ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা করে নিচে নামছি সেইটার উপরে ডিপেন্ড করে আমি আসলে কি পাবো। আবার আমি বলি, ধরো হচ্ছে আমি 800 ডিগ্রি থেকে এই পর্যন্ত আসলাম, হ্যাঁ, এই পর্যন্ত আসলাম, কততে আসছি ধরো এটা হলো 600, তাহলে 800 ডিগ্রি থেকে 600-তে আসছি কতটুকু সময়, ধরো 10 সেকেন্ডে। তাহলে 800 ডিগ্রি থেকে 600-তে আসছি 10 সেকেন্ডে বা ধরো 9 সেকেন্ডে, তাহলে সেই ক্ষেত্রে আমি কি পাবো, সেই ক্ষেত্রে হয়তো আমি 75% এর মতো পারলাইট পাবো। তাহলে বোঝা গেছে যে আমি ঠান্ডা করতেছি, ঠান্ডাটা কিভাবে করতেছি। এখন আমি এখানে কিন্তু ঠান্ডা করছি একটু স্লো রেটে, আমি যদি এটা না করে আমি যদি ফাস্টার রেটে ঠান্ডা করতাম, যে সাপোজ হচ্ছে আমি এভাবে ঠান্ডা করছি যে 800 থেকে আমি ডিরেক্টলি এভাবে নেমে গেছি, নেমে যেয়ে তারপর হচ্ছে আমি ধরে রাখছি, তাও হতো, তাও কিন্তু আমি ওই 75%ই পার লাইট পেতাম। তাহলে আমার তখন ঠান্ডার প্যাটার্নটা কেমন হতো, যে আমি আসলে প্রায় 1 সেকেন্ডেরও কম সময়ে, হ্যাঁ 1 সেকেন্ডেরও কম সময়ে তাপমাত্রা 800 থেকে 500 সরি 620 এর মধ্যে নেমে ফেলছি, দেন হচ্ছে আমি পুরোটাই 620 হোল্ড করে রাখছি আপ টু 10 সেকেন্ড পর্যন্ত, তাহলেও আমি ওই 75%ই পার লাইট পেতাম। তাহলে এইটা হচ্ছে আমার এই আইসোথার্মাল কার্ভের সুবিধা, যে তুমি একটা ম্যাটেরিয়ালকে কিভাবে করে ঠান্ডা মানে কি পেতে চাও সেটা ডিপেন্ড করে এই কার্ভের তুমি কিভাবে অ্যাচিভ করতেছো, অর্থাৎ হচ্ছে কিভাবে তুমি ঠান্ডা করতেছো, কিভাবে তুমি হোল্ড করে রাখতেছো। ওকে, এখন মনে করো আমি এখানে 75% হচ্ছে পার লাইট পেলাম, তাহলে বাকি 25% আমার আসলে কি, কারণ আমার পুরোটা তো 100%, তাহলে আমি 75% পার লাইটে কনভার্ট করতে পারছি, বাকি 25% তো কিছু রয়ে যায়, সেটা কি, সেটা অস্টেনাইটি রয়ে যাবে। তাহলে এখানে আরেকটা জিনিস আমি বুঝলাম, যে যদি আমি হচ্ছে অস্টেনাইট থেকে ঠান্ডা করি, তাহলে ঠান্ডা করলে যতটুকু হচ্ছে আমার ট্রান্সফর্ম হলো ওই ট্রান্সফর্মটা ম্যান্ডেটরি, মানে পার্মানেন্ট ট্রান্সফর্ম হয়ে গেল, ম্যান্ডেটরি বলতেছি, এটা পার্মানেন্ট, হ্যাঁ, ওই ট্রান্সফরমেশনটা পার্মানেন্ট হয়ে গেল। আর বাকি যে 25% সেই 25% এখনো ট্রান্সফর্ম হতে পারে। কিসে ট্রান্সফর্ম হতে পারে সেটা হচ্ছে ডিপেন্ড করবে যে আমি আসলে কিভাবে সেটাকে ঠান্ডা করছি। মনে করো এখন আমি এখানে ঠান্ডা করার পর এবার আমি একটু ফাস্ট কুলিং করে ফেললাম আর কি, দেখো একদম ফাস্ট কুলিং করে ফেললাম। যখনই আমি ফাস্ট কুলিং করে ফেলতেছি, এইটা কিন্তু এই যে এই রিজিয়নে চলে আসছে, দেখছো এই রিজিয়নে আসার সাথে সাথে যেই এটা হচ্ছিল এখান থেকে হচ্ছিল কনভার্ট হবে, তো এই রিজিয়নে আসার সাথে সাথে এটা তখন কি হইলো যে একটু বেশি হয়ে এটা কিন্তু বাকিটাও পার লাইটে কনভার্ট হয়ে গেল। তখন আমি এই পর্যন্ত গেলাম 75%, দেন হচ্ছে আমি ঠান্ডা করলাম, মনে করো আর 1 সেকেন্ড পরে ঠান্ডা করলেই এটা কিন্তু যে পার লাইট রিজিয়নে চলে আসলো, ব্যাস এটা কিন্তু তখন বাকি 25%ও পার লাইটে কনভার্ট হলো। সো আলটিমেটলি দুইটা পার লাইটেই কনভার্ট হয়ে আমার 100% পার লাইটে কনভার্ট হয়ে গেল। এই দুইটার মধ্যে একটু ডিফারেন্স আসবে, এইখানে যে কনভার্সনটা আর এখানে কনভার্সনটা যদি টেম্পারেচারের গ্রেডিয়েন্ট যদি সমান না হয়, তাহলে যে জিনিসটা হবে এইটার হয়তো গ্রেইন সাইজটা একটু বড় থাকবে, এটা গ্রেইন সাইজটা একটু ছোট থাকবে, এইটুকু ডিফারেন্স হবে। আচ্ছা এবার আমি অন্য একটা পেজে যাই, মনে করি এরকম একটা পেজ, এইখানে হচ্ছে আমি কি করতেছি যে আমি এবার 800 ডিগ্রি থেকে ঠান্ডা করলাম ফার্স্টে, মনে করে এরকম করে এই পর্যন্ত নামলাম, দেন হচ্ছে আমি একটু হোল্ড করলাম, এখানে থামলাম। এখানে থামার সাথে সাথে আমি দেখলাম যে এখানে আমরা আসলে 25% মনে করো পার লাইটে কনভার্ট হলো, তাহলে আমার রিমেইনিং থাকে হচ্ছে
75% মার্টেনসাইট, সরি অস্টেনাইট। তাহলে এই 75% অস্টেনাইটকে আমি কি করব, ফার্দার কনভার্ট করতে পারবো। দেন হচ্ছে আমি এখানে ঠান্ডা করলাম, সরি হোল্ড করে রাখলাম, মাই মিস্টেক, র্যাপিডলি ঠান্ডা করলাম। হ্যাঁ, তো র্যাপিডলি ঠান্ডা করলাম কততে, মনে করো হচ্ছে আমি র্যাপিডলি ঠান্ডা করলাম এটা 500-তে, এই পর্যন্ত। তাহলে 500-তে দেখো এইখানে আমি এইটুকু ঠান্ডা করার পর 500-তে নামার পর এটা কিন্তু 25% থেকে বেড়ে অল্প একটু বাড়ছে, মনে করো 45% এর মতো হয়েছে। ওকে, দেন হচ্ছে 45% আমি কি পেলাম, এখন হচ্ছে এটার পারলাইট। এখন আমি কি করলাম, একটু ধরে রাখলাম, মনে করো হোল্ড করলাম কতটুকু পর্যন্ত, মনে করি এই পয়েন্ট পর্যন্ত, অর্থাৎ হচ্ছে এটার নিচে যে সেকেন্ড আছে ততটুকু পর্যন্ত হোল্ড করলাম। যেই এখানে আমি হোল্ড করলাম তখন এটা কি হলো, বেইনাইটে কনভার্ট হলো। কতটুকু বেইনাইট, এখানে খেয়াল করো যতটুকু আমি পারলাইট পাইছি তারপরে রিমেইনিং অংশ হচ্ছে আমি বেইনাইট পাবো। তাহলে আমার তারপরে রিমেইনিং অংশ কতটুকু ছিল, 75%। 75% এর 75% হচ্ছে আমি বেইনাইটে কনভার্ট করছি। তাহলে রিমেইনিং ছিল 75% অস্টেনাইট। এই 75% অস্টেনাইটের 75% হচ্ছে আমি বেইনাইটে কনভার্ট করতে পারছি। বুঝা গেছে? 75-এর 75%। তাহলে আমার বাকি থাকে কতটুকু, এখন ওইটা তোমার বাইট করতে হবে যে 75-এর 75% আসলে কত। তারপর রিমেইনিং অংশটুকু আমি মনে করো এবার আরো ফাস্টার কুল করলাম, এরকম করে খুব ফাস্টার কুল করলাম। কুল করে 200 ডিগ্রিতে আমি কিছুক্ষণ হচ্ছিল হোল্ড করে রাখলাম। তারপর হচ্ছিল এটা আমি ঠান্ডা করলাম। যখন হচ্ছিল আমি এরকম নিচের দিকে নিয়ে আসলাম তখন এই জায়গাটাতে দেখো মার্টেনসাইট ফর্ম হয়, এইখানে মার্টেনসাইট ফর্ম হয়। তাহলে আমার রিমেইনিং অংশটা মার্টেনসাইটে কনভার্ট হলো। ঠিক আছে, মার্টেনসাইটে কনভার্ট হলো। তারপর আমি যখন ঠান্ডা করলাম তখন হচ্ছে আমি এখানে তিনটা জিনিস পেলাম। একটা হচ্ছিল অস্টেনাইট পারলাইট পাইলাম, তারপর একটা হচ্ছিল বেইনাইট পাইলাম, এবং সবার লাস্ট হচ্ছিল মার্টেনসাইট পাইলাম। এবার আমি যদি আবার একটু এই দিকে দেখাই, যে মনে করো তুমি ফুল বেইনাইট চাও, তাহলে কি করবো, এই যে 800 ডিগ্রি থেকে একদম ডিরেক্টলি ঠান্ডা করলাম, এখনো পর্যন্ত ফুল অস্টেনাইটে আছে, তার মানে সব কনভার্ট হওয়া পসিবল। তুমি আবার এটাকে হোল্ড করে রাখো অনেক লম্বা সময় ধরে, এই যে হোল্ড করে রাখলে 100% বেইনাইটে কনভার্ট হয়ে গেল। এরপরে তুমি যদি হচ্ছে এটা ঠান্ডা করো তাহলে এই যে 100% বেইনাইট তোমার পার্মানেন্ট হয়ে গেল। এবার যদি তুমি হচ্ছে 100% মার্টেনসাইট কনভার্ট করতে চাও তাহলে সে কি করবা, ঠান্ডা করো। এই রেঞ্জে যাওয়া যাবে না, রেঞ্জে গেলেই যদি কোনো কনভার্সন হয়ে যায় তার মানে হচ্ছিল ওই পর্যন্ত পার্মানেন্ট হয়ে গেছে, শুধু অস্টেনাইটটাই ট্রান্সফর্ম হয়। তবে একদম ঠান্ডা করলাম, কত আসলো অস্টেনাইট, এখনো 100% অস্টেনাইটই আছে। আমি হচ্ছে এটাকে আবার কিছুক্ষণ হোল্ড করলাম, কিন্তু দেখো আমি এখনো এই বর্ডার লাইন ক্রস করি নাই, তার মানে আমার এখানে কোনো বেইনাইটের কনভার্সন হয় নাই। এরপরে যদি হচ্ছিল আমি এটাকে র্যাপিডলি হচ্ছে করি, তাহলে তুমি দেখো এই জায়গাটাতে এটা বলছে আমার 90% হচ্ছে হলো অস্টেনাইট কনভার্সনের লাইন এইটা। তার মানে এই নিচে থেকে এই পর্যন্ত বাকি হচ্ছে হলো 10% এর রিমেইনিং, কারণ এটা শুরু হয়েছে এখান থেকে। সো এই এতটুকু 50%, এতটুকু 90%। সো এখানে হচ্ছে হলো এই গ্যাপটা 40% ইকুয়ালি ডিভাইডেড, এই গ্যাপটা 50% ইকুয়ালি ডিভাইডেড, আর এই পুরো গ্যাপটা 10% ইকুয়ালি ডিভাইডেড। তুমি যদি হচ্ছে এখান থেকে এভাবে ঠান্ডা করো, দেন হচ্ছে হোল্ড করে রাখো, কিন্তু কোনো রিজিয়ন ক্রস না করো, তারপরে যদি তুমি এখানে নামায় ফেলো তাহলে তুমি এখানে কি পাবো, পুরোটাই মার্টেনসাইট পাবো, অল্প কিছু পরিমাণ, অর্থাৎ যেহেতু এটা একদমই টাচ করে নাই, তো সামান্য কিছু পরিমাণ ট্রেস অফ অস্টেনাইট পাবো, ম্যাক্সিমামই মার্টেনসাইটে কনভার্ট হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমার দেখো আইসোথার্মাল কার্ভ। আমি চাইলে ডিফারেন্ট ওয়েতে কি কি ম্যাটেরিয়াল চাই সেটাকে ওইভাবে জেনারেট করতে পারি। তো আমি যদি তোমাদেরকে পরীক্ষার সময় বলে দেই যে এরকম একটা কার্ভ দিয়ে, যে এই কার্ভটা থেকে আমার হচ্ছে 20%, 20 না, ধরো আমি একটু সহজই করে দিলাম, 25% পারলাইট, 25% বেইনাইট, আর হচ্ছে আমার 50% মার্টেনসাইট, এইটা হচ্ছে আমাকে একটু বের করে দাও। তখন তুমি কি করবা, তখন তুমি হচ্ছে ফার্স্ট এটা ঠান্ডা করবা, ঠান্ডা করে নিয়ে আসবে এই পারলাইট রিজিয়নে। তাহলে এটা হচ্ছে আমার 25% পারলাইট ফর্ম হলো। এরপর এটাকে হচ্ছে ধরো এরকম ঠান্ডা করে এই যে এখানে একটু ধরে রাখলা, তাহলে এই পজিশনে হচ্ছে আমার এই বাকি রিমেইনিং এর 50% হচ্ছে আমার কি হয়ে গেল, বেইনাইটে কনভার্ট হলো। তারপর হচ্ছে তুমি বাকিটারে যদি হচ্ছে এরকম ঠান্ডা করে দেন, হচ্ছে কিছুক্ষণ হোল্ড করে ধরে রাখো, তারপর যদি ঠান্ডা করো তাহলে সেটা হচ্ছে তোমার মার্টেনসাইটে কনভার্ট হয়ে যাবে, কারণ এখান থেকে আমি যে ড্রপ করছি টেম্পারেচার, দেন
আমি কিছুক্ষণ হোল্ড করছি, তারপরে এটা একদম কুল করে ফেলছি। সো বাকিটা হচ্ছে মার্টেনসাইটে কনভার্ট হবে। সো এইভাবে করে হচ্ছে তুমি এই আইসোথার্মাল ডায়াগ্রাম তুমি যদি ইউজ করো, তার ইউজ করে তুমি বলতে পারো যে আমার 50% পারলাইট তৈরি করার জন্য আমার কত সময় লাগবে, বা এই কনফিগারেশনের জন্য টোটাল কত সময় আমার কুলিং লাগবে। যেমন হচ্ছে এই যে এখানে একটা দেখাইছে, এটা দেখো যে এটা কি করছে। ফার্স্ট হচ্ছে ওরা অস্টেনাইট রাখছে, এখান থেকে 50% পারলাইটে কনভার্ট করে দিছে। 50% পারলাইটে কনভার্ট করার মানে হচ্ছিল আর 50% তোমার অস্টেনাইট কনভার্ট হতে পারে। তো সেটাকে আবার কি করছে, এখান থেকে ঠান্ডা করছে। ঠান্ডা করে দেখো এখানে একটু ভুল আছে আর কি, সামান্য একটু ভুল এটা। সেটা হচ্ছিল যে এই 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 পজিশনে তুমি যদি যাও, তাহলে এই পজিশনে গেলে এই যে যে তোমার রিমেইনিং বেইনাইটটা, এই বেইনাইটটা আসলে এই পজিশনে আর থাকে না আর কি। তো এটা হচ্ছে এই পজিশনে টাচ করতে হবে। এটা এখন 50% তোমার হচ্ছে পারলাইটে কনভার্ট হয়েছে, আর তো তার 50% হচ্ছে তোমার বেইনাইট লাগবে। তো 50% বেইনাইট হচ্ছে এই দাগ বরাবর হচ্ছে 50%। যদি এইখানে নামায় আসে তাহলে তার 50% হবে না। তো এই দাগ বরাবর দেন হচ্ছে এটা হোল্ড করতে হবে, বেইনাইট রিজিয়নে নিয়ে আসবে, তারপরে এটা যদি ঠান্ডা করে তাহলে 50% পারলাইট 50% বেইনাইট হবে। এই কালো দাগটা মানে একটু উপরে হবে আর কি, নিচে নেমে গেছে ঠিক আছে, এখানে হবে। দেন হচ্ছে এখানে হোল্ড করার পর তারপরে যদি তুমি এটা নামাও, তাহলে 50% পারলে 50% দেই নাই, এই যে ওকে। এখন যদি এটার মেকানিক্যাল প্রপার্টিজ আমি দেখতে যাই, তাহলে ডেফিনেটলি পারলাইট যেহেতু সফটওয়্যার, তাহলে তার মেকানিক্যাল প্রপার্টিজ হবে হচ্ছিল টেনসাইল স্ট্রেংথ বেশি হবে এবং তোমার ইলংগেশন কম হবে। আর অন্যদিকে বেইনাইটে যদি হয় তাহলে তার টেনসাইল স্ট্রেংথ কমে যাবে, কারণ এটা ব্রিটল ফ্র্যাকচার হবে এবং হচ্ছিল ইলংগেশনও কমে যাবে। আচ্ছা আচ্ছা, পারলাইটের ক্ষেত্রে ইলংগেশনটাও বাড়বে আর কি, ইলংগেশনটাও বাড়বে। আর বেইনাইটের ক্ষেত্রে টেনসাইল স্ট্রেংথ এবং ইলংগেশন দুইটাই কমে যাবে আর কি, কারণ এটা আলটিমেটলি রিচ করতে পারবে না, তার আগেই ব্রেকডাউন করবে। সো আলটিমেট টেনসাইল স্ট্রেংথ হচ্ছে তোমার ইসের বেশি থাকবে পারলাইটে। আর যদি হচ্ছে আমরা মডুলাসের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে মডুলাস হচ্ছে তোমার বেইনাইটের মডুলাস বেশি থাকবে। মানে বেইনাইট হচ্ছে যেহেতু এর কার্ভটা অনেক বেশি স্টিফ হবে, দেন সুতরাং এটা যে ইয়াং মডুলাস সেটা হচ্ছে আমার বেইনাইটের ক্ষেত্রে বেশি হবে। এই হচ্ছে আমার মেকানিক্যাল প্রপার্টিজ। আর বাকি এই এই ট্রিটমেন্ট গুলো যে অস্টেম্পারিং, মার্টেনসাইট, এই জিনিসগুলো তো হচ্ছে তোমাদের ওই স্যারে হচ্ছে কি ট্রিটমেন্ট চ্যাপ্টারে উনি পড়াবেন, তো এটা আর লাগবে না। জাস্ট হচ্ছে তোমাদের এই আইসোথার্মাল কুলিংটা এটা দেখাই দিলাম। ওকে, এবার মেইনলি হচ্ছে আমাদের আজকের যেটা মেইনলি পড়ানোর কথা, সেটা হচ্ছে ইফেক্ট অফ অ্যালয়িং এলিমেন্টস। এই পেজটা থেকেই হচ্ছে এইখানে মাত্র 1 থেকে 1.5 পেজ আছে, এই 1 থেকে 1.5 পেজ থেকে একটা কোশ্চেন থাকবে এবং তোমার হচ্ছে 5 মার্কের একটা কোশ্চেন এখান থেকে থাকবে। তোমাকে এমন ভাবে কোশ্চেন দেওয়া হবে যে তোমাকে বলে দেওয়া হবে একটা অ্যাপ্লিকেশনের সিকোয়েন্স বলে দেওয়া হবে, তোমাকে ম্যাটেরিয়াল ওই অ্যাপ্লিকেশনটার জন্য উপযুক্ত ম্যাটেরিয়াল সিলেক্ট করতে হবে কম্পোজিশন সহ। যে তুমি একটা কম্পোজিশন দিবা, যে তাইলে আমার ফাইনালটা মনে করো এরকম হতে হবে আর কি। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, যে সাপোজ মনে করো তুমি লিখলা যে 3%, আমি জাস্ট কথার কথা বলতেছি, যে 3% হচ্ছে নিকেল ইউজ করবো, বা 5% হচ্ছে মনে করো ক্রোমিয়াম ইউজ করবো, 7% হচ্ছে জিরকোনিয়াম দিব, হ্যাঁ, আর হচ্ছে ধরো আর যদি কিছু না থাকে তাহলে রিমেইনিংটা হচ্ছে আয়রন, তাহলে বাকিটা হচ্ছে আয়রন। তাহলে আয়রন হচ্ছে ব্যালেন্সড মানে হচ্ছে ওই এখানে যা আছে সেটা পরে 100% ফিল্টার যতটুকু লাগে সেটা সেই পরিমাণ আয়রন। এরকম একটা কম্পোজিশন তোমাকে একদম ফাইনালি বলে দিতে হবে, যে তুমি কি কি ম্যাটেরিয়াল ইউজ করবা, কতটুকু পরিমাণ ইউজ করতে চাও, তোমার কি মনে হয় যে কেন আসলে এতটুকু, এবং ফাইনাল কম্পোজিশনটা কি। তো তোমাকে যদি এরকম একটা প্রশ্ন দেওয়া হয়, তাহলে প্রশ্নটা একটা অ্যাপ্লিকেশন বেসড প্রশ্ন দেওয়া হবে। যে মনে করো যে কোন একটা গাড়ির বডি তোমাকে বানাইতে বলবো, যে কোনো একটা গাড়ির বডি তুমি হচ্ছে বানাও, যে গাড়ির বডিটাতে
গাড়িটা হয়তো তোমার শীত এবং মানে শীত প্রধান দেশ এবং গ্রীষ্ম প্রধান দেশ, দুইটা দেশেই এই গাড়িটা আমরা বিক্রি করব। এন্ড দেন হচ্ছে তোমার তুমি আসলে এইখান থেকে কিভাবে মানে গাড়ির বডির জন্য যে অ্যালয়টা আছে তুমি সেই অ্যালয়টাকে কিভাবে চুজ করবা। তাহলে যেহেতু হচ্ছে এটা একটা গাড়ি, তাহলে ডেফিনেটলি এটা রাস্ট প্রুফ হইতে হবে, তোমাকে এগুলো কনসিডারেশনে রাখতে হবে যে এটা রাস্ট প্রুফ হইতে হবে। তারপরে গাড়ির বডি যেহেতু, সুতরাং এইটাকে বেন্ডেবিলিটি থাকতে হবে, তুমি এত ব্রিটল গাড়ি বানায় ফেলতে পারবা না যে বেন্ড করতে পারবা না, তাই না? তো এখানে বেন্ডেবিলিটি থাকতে হবে। তারপর হচ্ছে আবার এটা পাতলার শীট হইতে হবে, কারণ তুমি নিশ্চয়ই অনেক মোটা ভারী কিছু এটার জন্য ডিজাইন করবে না, সো এটাকে পাতলা শীটে কনভার্ট করতে পারার অ্যাবিলিটি থাকতে হবে। আবার যেহেতু আমি বলছি যে গ্রীষ্ম এবং শীত দুইটা দেশেই চলবে, সুতরাং গরমের দেশে হচ্ছে তোমার টেম্পারেচার বাড়লে বা শীতের দেশে টেম্পারেচার কমে গেলে এটা ব্রিটলনেসের উপরে ইফেক্ট না করে। তারপর রাস্টিং যেন এটাতে কম হয়। হ্যাঁ, এরকম হচ্ছিল কিছু জিনিস তোমাকে, যেহেতু এটা তো ডেফিনেটলি জয়েনিং থাকবে অনেকগুলো নাট বোল্টের সাথে, সুতরাং রাস্টিং যেন কম হয়, করশন যেন কম হয়, এই ধরনের একটা অ্যাপ্লিকেশন আমি জাস্ট সাপোজ বললাম। তো সেইখানে কি হয়, এইগুলো হচ্ছে এইখানে দেখো আমরা এই আয়রনের সাথে বিভিন্ন ধরনের অ্যালয়িং এলিমেন্ট যুক্ত করে কিভাবে ওই আয়রনটাকে তার কর্মক্ষমতা বাড়াই, সেটাই হচ্ছে বেসিক্যালি এই 1.5-2 পেজে পড়ানো হবে। তো ফার্স্ট একটু খেয়াল করো যে কার্বন, তাহলে কার্বন দিলে আমরা মেইনলি জানি যে কার্বন কি কাজ করে, কার্বন হচ্ছে তার মেকানিক্যাল স্ট্রেংথ কে বাড়ায়। তাহলে কার্বনের একটা মেইন কাজ হচ্ছে কার্বন মেকানিক্যাল স্ট্রেংথ বাড়ায়। তো কার্বন যেহেতু মেইনলি মেকানিক্যাল স্ট্রেংথ বাড়ায়, এখানে কিন্তু কার্বন আরেকটা কাজ করে, আয়রনের সাথে বেশি পরিমাণ কার্বন দিলে সেমেন্টাইট তৈরি হয়ে এটা কিন্তু ব্রিটলনেসও বাড়ায় দেয়। তার মানে মেকানিক্যাল স্ট্রেংথ বাড়ালো কিন্তু ব্রিটলনেস বাড়ালো, তুমি তো অনেক বেশি কার্বন দিতে পারবা না, তোমার গাড়ি বেন্ড করতে পারবা না, মানে কাস্টিং করতে হবে তখন গাড়ির পার্ট, কিন্তু সেটাও আসলে পসিবল না, থিন শীটে কনভার্ট করতে পারবা না। সো তখন কি হবে, তখন দেখো কার্বনে কিন্তু তোমার লিমিট করে দিতে হবে যে তুমি আসলে কত পার্সেন্ট কার্বন ইউজ করতে চাও, সেটা বলে দিতে হবে এত পার্সেন্ট করতে চাই, কেন এত পার্সেন্ট, কেন কম না, কেন বেশি না, এটা একটা ব্যাখ্যা লাগবে। ঠিক আছে, এই প্রশ্নটা একটু বড় উত্তর হবে, বাট উত্তরটা আবার রচনার মতো করে দিও না, পয়েন্ট পয়েন্ট করে দিলে সবচেয়ে বেটার। ফার্স্টেই লিখবা যে তুমি আসলে কত কম্পোজিশন করতে চাও, প্রথম লাইনে বলে দিবা যে আমি এই কম্পোজিশন এর একটা অ্যালয় তৈরি করব, দ্যাটস ইট। এরপরে দ্বিতীয়তে বলে দিবা যে কেন আসলে এখানে 3%, শুধুমাত্র যে যে অ্যালয়িং এলিমেন্ট গুলো ইউজ করছো শুধু তাদেরকে কেন ইউজ করছো, শুধু এইটুকু ব্যাখ্যা, যা করো নাই তার কোনো দরকার নেই। ওকে, গেল। তাহলে কার্বনের ক্ষেত্রে গেল যে কার্বনের স্ট্রেংথ বাড়ায়, কিন্তু কার্বন বেশি দিলে ব্রিটলনেসও বাড়ে, কিন্তু কার্বন যদি অল্প দাও তাইলে কিন্তু সেটা ব্রিটলনেস বাড়ে না, কারণ সেটা লুব্রিকেশনের কাজ করে। ঠিক আছে, সো তুমি যদি অল্প পরিমাণ কার্বন দাও তাহলে এখানে একটা লুব্রিকেশনের ব্যাপার থাকে। তো ধরো তোমার যদি কোনো ফ্রিকশন সারফেস হয়, যে সারফেসে হচ্ছিল কন্টিনিউয়াসলি একটার উপর দিয়ে কিছু স্লাইডিং হচ্ছে, তখন কিন্তু ওই অল্প পরিমাণ কার্বন কিন্তু হেল্পফুল হয় লুব্রিকেশনের ক্ষেত্রে, একটা গ্রাফাইট ইফেক্ট যদি সেখানে পাওয়া যায়। কিন্তু আবার যদি বেশি পরিমাণ কার্বন দাও তাহলে এই যে দেখো যে এই যে যদি বেশি পরিমাণ কার্বন দাও তাহলে ম্যালিবিলিটি, ডাক্টিলিটি, টাফনেস এগুলো ডিক্রিজ করে, এই যেটা আমি একটু আগে বললাম। ওকে, এরপর কি হচ্ছে তোমার ওই যে এগুলো যদি হচ্ছে কমে যায়, ডাক্টিলিটি কমে যায়, তাহলে ডেফিনেটলি হচ্ছে এটার ব্রিটলনেস বাড়বে, যদি ব্রিটলনেস বাড়বে তাহলে ক্র্যাকিং হওয়ার একটা চান্স আছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো এই যে এখানে চলে আসছে। সো এবং এটা কি হয়, ওয়েল্ডেবিলিটি কমায় দেয়, বেশি পরিমাণ কার্বন দিলে ওয়েল্ডেবিলিটি কমে যায়, ফোর্জেবিলিটি কমে যায়, মানে পিটায় পাতলা পাতে তৈরি করা এটা সম্ভব হয় না, ঝালাই দেওয়া তাকে সম্ভব হয় না, এখানে কাস্ট আয়রনকে ঝালাই দেওয়া যায় না, সহজে, ডিফিকাল্ট। গেল। এরপরে দেখো ক্রোমিয়াম আসছে। তো ক্রোমিয়ামের কি হয়েছে, ক্রোমিয়াম বেসিক্যালি করোশন রেজিস্ট্যান্স প্রপার্টি। তাহলে এই যে আমরা যখন স্টেনলেস স্টিলের তৈরি করি তখন তার মধ্যে 12-15% মতো ক্রোমিয়াম দেই। কেন দেই, ক্রোমিয়ামটা দুইটা পারপাস সার্ভ করে, এক হচ্ছে সে অস্টেনাইটিক ফেজকে স্টেবিলাইজ করতে সাহায্য করে, দ্বিতীয়ত হচ্ছে ক্রোমিয়ামের উপরে ক্রোমিয়াম অক্সাইডের একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি হয়, বাতাসের সাথে ক্রোমিয়াম বিক্রিয়া করে ক্রোমিয়াম অক্সাইড তৈরি করে, তো ক্রোমিয়াম অক্সাইডের একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি হয়, যেই কারণে করোশনটা প্রিভেন্ট হয়। তাহলে ক্রোমিয়াম কিন্তু করোশন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। সুতরাং তুমি এই যে দেখো যে ক্রোমিয়াম দিলে কি কি সুবিধা হয়, যে অক্সাইড লেয়ার তৈরি হয়, হ্যাঁ, তারপর হলো
এই যে স্টেনলেস স্টিলে প্রায় 12% থেকে 15% পর্যন্ত ক্রোমিয়াম ইউজ হয়। এই তো এইগুলো দেওয়া আছে। এখন এটা একটা অসুবিধা কি আছে? অসুবিধা হচ্ছে যে এটা কিন্তু ডাক্টিলিটিকে কমায় দেয়। তুমি যদি বেশি পরিমাণ ক্রোমিয়াম দাও তাইলে কার্বনের সাথে বিক্রিয়া করে কিন্তু ক্রোমিয়াম কার্বাইড তৈরি করে। ক্রোমিয়ামের কিন্তু কার্বনের সাথে বিক্রিয়া করার খুবই ভালো একটা চান্স আছে এবং তারা কিন্তু ক্রোমিয়াম কার্বাইড তৈরি করে। হ্যাঁ, সো ক্রোমিয়াম কার্বাইড কিন্তু তৈরি করে ফেলতে পারে। সো এটা কিন্তু একটা ভেজাল। ওকে, তারপর সো তুমি বুঝে শুনে ক্রোমিয়াম দিবা, আবার ক্রোমিয়ামের সাথে বেশি পরিমাণ কার্বনও দিও না। সো এটা দিলা, এটাও দিলা, তাহলে আবার সমস্যা হলো। আচ্ছা, এরপর হলো নিকেল। নিকেলকে আমরা সাধারণত কি করি? নিকেলকে আমরা আসলে মোটামুটি 5% এর মতোই নরমালি ইউজ করি। স্টেইনলেস স্টিলের ক্ষেত্রেও আমরা নিকেলকে যদিও একটু বেশি দেই, কোথাও কোথাও 10-11% পর্যন্ত নিকেল দেওয়া হয়। সাধারণত তোমার হচ্ছে নিকেলকে 5% এর অ্যারাউন্ড ওয়েট পার্সেন্ট হিসেবে 5% এর মধ্যেই নিকেলকে রাখা হয়। নিকেল কি কাজটা করে? এটা হলো মেকানিক্যাল স্ট্রেংথকে কিন্তু এটা বাড়ায়, এটা কিন্তু করোশন প্রিভেন্ট করে, এটা কিন্তু অস্টেনাইটিক ফিল্ড স্টেবিলাইজার। মানে ক্রোমিয়াম এবং নিকেলের কাছাকাছি বৈশিষ্ট্য আছে, দুইটাই অস্টেনাইটিক স্টেবিলাইজার এবং কি করে? দুইটাই কিন্তু তোমার করোশনকে প্রিভেন্ট করে। কিন্তু একটা জায়গায় হচ্ছে তোমার নিকেলের অ্যাডভান্টেজেস আছে ক্রোমিয়ামের উপরে, সেটা হলো নিকেল কিন্তু ডাক্টিলিটি এবং টাফনেসকে হ্যাম্পার করে না। অর্থাৎ এটা কিন্তু স্ট্রেংথ বাড়ালেও ম্যাটেরিয়ালের ডাক্টিলিটি এবং টাফনেস কমায় না, যেটা ক্রোমিয়াম করে ফেলে। স্ট্রেংথ বাড়ায় দেয়, ডাক্টিলিটি টাফনেস কমায় ফেলে। সো এখানে একটা অ্যাডভান্টেজেস আছে। তবে বায়োমেডিক্যাল ক্ষেত্রে নিকেল কিন্তু খারাপ, কারণ সেটা শরীরে রিঅ্যাকশনের সৃষ্টি করতে পারে। সুতরাং বায়োমেডিক্যাল ক্ষেত্রে কিন্তু নিকেলকে অনেক দেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে দেখো নিকেলের একটা বৈশিষ্ট্য পেলাম। এরপরে কি আছে? ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজ কি কাজ করে? ম্যাঙ্গানিজ হচ্ছে সব থেকে ভালো ম্যাটেরিয়াল গুলোর মধ্যে অন্যতম। ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, এই দুইটা এরা বেসিক্যালি থাকলে এরা উপকারী করে, এদের ক্ষতির পরিমাণ কম। মেকানিক্যাল প্রপার্টিকে এনহ্যান্স করবে, স্ট্রেংথ বাড়াবে, ঠিক আছে, কিছুটা হচ্ছিল ডাক্টিলিটি কমায়, সেটা কিছুটা, বাট হচ্ছে ম্যালিয়াবিলিটি কিন্তু এটা বাড়ায়। সো এবং ম্যালিয়াবিলিটি কার সাথে বাড়ায়? যদি সালফার তুমি অ্যাড করো তাহলে সালফারের সাথে রিঅ্যাক্ট করে তখন হচ্ছিল কিন্তু এরা একটা ম্যালিয়াবিলিটি বাড়ায়। অর্থাৎ তুমি যদি ম্যাঙ্গানিজ ইউজ করো তাহলে ম্যাঙ্গানিজের জন্য তুমি যদি তার ঘাত সহ, যে বললাম পাতলা পাতে তৈরি করতে চাই, তাহলে তার ঘাত সহনীয়তা বাড়ানোর জন্য তোমার কিন্তু ম্যাঙ্গানিজের সাথে একটু পরিমাণ সালফারও অ্যাড করতে হবে, কিন্তু বেশি না। সালফার কিন্তু খুব খারাপ জিনিস, সালফার অনেক ব্রিটেলনেস অ্যাড করে। অল্প পরিমাণ, ধরো হলো 0.1 থেকে 0.3 পরিমাণ সালফার তুমি যদি অ্যাড করো তাহলে কিন্তু সেটা ম্যাঙ্গানিজের সাথে বিক্রিয়া করে তার ম্যালিয়েবিলিটি বাড়াইতে হেল্প করে, এর বেশি না। এরপর থার্মাল পয়েন্ট অফ ভিউতে কি হয়? তোমার হলো ইট ইনক্রিজেস কুইঞ্চিং ডেপথ। অর্থাৎ হচ্ছে ম্যাঙ্গানিজ কিন্তু একটা ম্যাটেরিয়ালের থার্মাল প্রপার্টিকে এনহ্যান্স করে। কিরকম? এটা কিন্তু তুমি যদি কোনো ম্যাটেরিয়ালের মধ্যে ম্যাঙ্গানিজ অ্যাড করো তাহলে তার থার্মাল কন্ডাক্টিভিটি বাড়ে, অর্থাৎ তার হিট এক্সচেঞ্জ করার রেটটা বাড়ে। এবং হিট এক্সচেঞ্জ করার রেট বাড়ার কারণেই বেসিক্যালি তোমার কুইঞ্চিং ডেপথ, অর্থাৎ হলো আমরা যখন ঠান্ডা করি একটা ম্যাটেরিয়ালকে, তো ঠান্ডাটা তো হচ্ছে উপর দিক থেকে তাপটা আগে রিলিজ করে, তারপরে উপরের সারফেসে হলো আগে কুইঞ্চিং হওয়া শুরু করে, কিন্তু ওই ভেতরের সারফেস ঠান্ডা হইতে হইতে ওই ঠান্ডাটা অতটা ফাস্টার ঠান্ডা হয় না। সো কুইঞ্চিং কিন্তু ভেতরের সারফেসে আস্তে আস্তে কম হওয়া শুরু করে, অর্থাৎ বার্টেনসাইটিক স্ট্রাকচার নিচের দিকে কম ফর্ম হওয়া শুরু করে নরমাল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, কারণ হিট ডিসিপিয়েশনটা অত ভালো না। ম্যাঙ্গানিজ অ্যাড করলে এই এই ম্যাটেরিয়ালের হিট কন্ডাক্টিভিটি প্রপার্টি ভালো হয়, সুতরাং নিচের ম্যাটেরিয়ালও খুব তাড়াতাড়ি ঠান্ডা হতে পারে এবং এই কারণেই বেসিক্যালি এটা কুইঞ্চিং ডেপথ বাড়ায় দেয়। তাহলে ম্যাঙ্গানিজ থার্মাল কন্ডাক্টিভিটি যেখানে প্রয়োজন সেখানে কিন্তু আমরা ম্যাঙ্গানিজ ইউজ করতে পারি। তাহলে দেখো ম্যাঙ্গানিজ অ্যাবিলিটি টু ইনক্রিজ হার্ডনেস এন্ড স্ট্রেংথ ডিপেন্ডস অন দ্য কার্বন কম্পোজিশন। ইট may also cause increase the weldability of the metal. না আমরা এর আগে দেখছি যে কার্বন বেশি দিলে মেটালের ওয়েল্ডেবিলিটি কমে যায়, কিন্তু ম্যাঙ্গানিজ বেশি দিলে এটা ওয়েল্ডেবিলিটি ইমপ্রুভ হয়। তবে আমার সেই ম্যাটেরিয়ালটার হিট অ্যাফেক্টেড জোন বলে একটা কথা আছে, HZ বলে, হিট অ্যাফেক্টেড জোনটা একটু বড় হয়, একটু বাড়ে। সো ওয়েল্ডেবিলিটি ইমপ্রুভ হয় কিন্তু হিট অ্যাফেক্টেড জোনটা একটু বাড়ে ম্যাঙ্গানিজ অ্যাড করলে। এরপরে দেখো সালফার। সালফারের খুবই খারাপ জিনিস,
এটা খুবই আনডিজায়ারেবল। দেখো এই যে বলছে যে এটা খুবই আনডিজায়ারেবল। কোথায় সালফার সবচেয়ে বেশি ডিজায়ারেবল সেটা হচ্ছিল কাটিং টুলে। ধরো হচ্ছিল তোমার কোনো কিছুকে কাটা দরকার, মানে কোনো কাটার তৈরি করা দরকার, যেমন ছুরিতে কিন্তু সালফারের পরিমাণ বেশি থাকে ছুরি কাঁচিতে। কেন? কারণ তার হার্ডনেস বেশি দরকার। তুমি যে ধরো লোহা কাটার জন্য যে লোহার ছুরি দেখছো না, যে লোহা দিয়ে লোহা কাটতেছে, ধরো লোহার রড কেটে ফেলতেছে আর একটা লোহার প্লায়ার্স দিয়ে, তাহলে এখন কথা হচ্ছে যে ওই লোহার প্লায়ার্স এটাকে কিভাবে কাটতেছে? ওই লোহার প্লায়ার্সটা সালফার এনরিচড লোহা, এটার হার্ডনেস স্কেল অনেক বেশি, সেই কারণে সেটা একটা নরমাল মাইল্ড স্টিল বা লো কার্বন স্টিলকে কেটে ফেলতে পারতেছে। ঠিক আছে, তাহলে সালফার হচ্ছে ওই কাটার হিসেবে ছাড়া সালফারের ব্যবহার একদমই লিমিটেড, কারণ এটা অনেক বেশি ব্রিটল করে দেয়, অনেক বেশি হার্ডনেস এটা বাড়ায় দেয়, ইনক্রিজ করে। এই যে দেখো, এবং এটা ওয়্যার রেজিস্ট্যান্স, এই যে দেখো ওয়াইল ইট ইনক্রিজেস হার্ডনেবিলিটি এন্ড ওয়্যার রেজিস্ট্যান্স। তুমি যে কাটারটা দিয়ে কাটতেছো সেই কাটারটা ডেফিনেটলি ওয়্যার রেজিস্ট্যান্ট হতে হবে। এই গেল। এবং সালফার এর পরে যেটা আছে সেটা হচ্ছে সিলিকাম। সিলিকাম বেসিক্যালি সিলিকনই, এটা আসলে আর কিছুই না। যাই সিলিকাম তাই, সরি সিলিয়াম তাই হচ্ছে সিলিকা, তাই হচ্ছে সিলিকন বা বালি। হ্যাঁ, তাইলে এবার দেখো সিলিকন ডাইঅক্সাইড, তো দেখো এবার দেখো এটা হচ্ছে কি বলছে, ইজ ইউজড অ্যান অক্সিজেন এন্ড ডিগ্যাসিং এজেন্ট। দেখো এইটা যদি তুমি হচ্ছে দাও, তাইলে এটা কি করে, ডিগ্যাসিং করে। তোমার ম্যাটেরিয়ালের মধ্যে দেখবা যে যখন একটা ম্যাটেরিয়াল ঠান্ডা হয় তখন ম্যাটেরিয়ালটার মধ্যে বাবল ফর্মেশন হয়। একটা গলিত ম্যাটেরিয়াল ঠান্ডা হলে বা কাস্টিং করার পর ম্যাটেরিয়ালটা যখন ঠান্ডা হয় তখন তার মধ্যে বাবল ফর্মেশন হয়। এখন এই ম্যাটেরিয়ালটার এই বাবলটা কি করে, বাবলটার ভিতরে ট্র্যাপড হয়ে যে একটা উইকার জোন তৈরি করে ম্যাটেরিয়ালটা ওখানে ব্রেক করতে পারে। তাহলে সেই যে এই গ্যাসিংটা, এই গ্যাসিংটাকে প্রিভেন্ট করার একটা ভালো উপায় হচ্ছে এর মধ্যে একটু বালি মিশিয়ে দাও। বালি যদি দিয়ে দাও তাহলে বালি হচ্ছে তোমার এই যে অক্সিজেন এবং যে ডিগ্যাসিং এই এজেন্টটা মানে অ্যাজ এ ডিগ্যাসিং এজেন্ট হিসেবে কাজ করে। সুতরাং হচ্ছে এর মধ্যে ওই যে ছোট 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 বাবল, এই বাবল ফর্মেশনটা প্রিভেন্ট হয়, কমে। আরেকটা কাজ করে, এটার ফ্লুইডেবিলিটি বাড়ায় দেয়। অর্থাৎ হচ্ছে কাস্টিং করার ক্ষেত্রে তুমি যদি বালি ইউজ করো তাহলে বালি মেল্ট হয়ে তার ফ্লুইডেবিলিটি বাড়ায়, অর্থাৎ হচ্ছে মোল্ডের কোনায় কোনায় এটা পৌঁছে যেতে হেল্প করে। বালি কি কাজ করে, আয়রনের সাথে মিলে বালি ম্যাগনেটিক প্রপার্টিকে এনহ্যান্স করে, এটা আমরা পড়ছি। তাহলে সিলিয়াম কি কাজ করে, বালি ম্যাগনেটিক প্রপার্টিকে এনহ্যান্স করে। তাহলে যদি তোমার কোথাও ম্যাগনেটিক প্রপার্টি এনহ্যান্সমেন্ট দরকার হয়, বালি অ্যাড করতে হবে। বালির আরো কাজ আছে, সিলিকন কার্বাইড ফর্মেশনের মাধ্যমে এটা ওয়্যার রেজিস্ট্যান্ট এবং হিট রেজিস্ট্যান্ট। তাহলে ডেফিনেটলি এই কাজগুলো হচ্ছে বালি করে, কিন্তু কতটুকু করে? এটা কি বেশি পরিমাণ বালি দিয়ে দিলে হবে? না, বালির লিমিট আছে, 1 থেকে 3% প্রয়োজন। 1 থেকে 3%-এর মধ্যে বালু সাধারণত ইউজ করা হয়, সিলিকন ইউজ করা হয়। এর বেশি যদি তুমি দাও তাহলে তোমার সারফেস টেক্সচার খারাপ হয়ে যাবে। এরপর দেখো মলিবডেনাম। তাহলে মলিবডেনাম হচ্ছে আরেকটা ভালো জিনিস। আমি বলছি যে ম্যাঙ্গানিজ এবং মলিবডেনাম এগুলোর খারাপ কম, ভালোই বেশি। মলিবডেনাম কি করে দেখো, এটা হচ্ছে টেম্পার ব্রিটলনেসকে প্রিভেন্ট করে। ইট ইউজ টু প্রিভেন্ট টেম্পার ব্রিটলনেস ইন স্টেইনলেস স্টিল। যখন টেম্পারিং করি তখন টেম্পারিং এর শেষে ধাপে যখন ঠান্ডা করি তখন যেন ব্রিটলনেস ইনডিউস না হয়, সেটা মলিবডেনাম হেল্প করে। তারপর কি কাজ করে, হিট রেজিস্ট্যান্ট প্রপার্টি এনহ্যান্স করে। ঠিক আছে, তারপরে ইনক্রিজিং দ্য ইফেক্ট অফ আদার অ্যালোয়িং এলিমেন্টস, অর্থাৎ হচ্ছে অন্য অ্যালোয়িং এলিমেন্টস এর পজিটিভ গুণগুলোকে হেল্প করতে সাহায্য করে। মলিবডেনাম পজিটিভ গুণ বাড়ায় দেয়। যদি হচ্ছে তোমার নিকেল ইউজ করো সাথে মলিবডেনাম ইউজ করো, নিকেলের পারফরম্যান্স বেটার হয়। এই কারণে মলিবডেনামকে আমরা সাধারণত বিভিন্ন অ্যালয়িং এলিমেন্টে অন্য অ্যালয়ের পারফরম্যান্স এনহ্যান্সার হিসেবে বা সহায়ক হিসেবে হচ্ছে আমরা এই মলিবডেনামকে ইউজ করি। তাহলে এটা স্ট্যান্ড অ্যালোন অ্যাপ্লিকেশনটা কম, এটা অন্যকে হেল্প করতে অন্য অ্যালয়ের সাথে এটা ইউজটা বেশি হয়। কিন্তু মলিবডেনামকে তুমি যদি বেশি পরিমাণে ইউজ করো এবং সেখানে যদি বেশি কার্বন থাকে তাহলে মলিবডেনাম কার্বাইড কিন্তু ফর্ম করতে পারে, যেটা হচ্ছিল খুবই ব্রিটাল। একমাত্র টুল স্টিলে হচ্ছিল এই মলিবডেনাম কার্বাইডের সিরামিক, এর এক ধরনের সিরামিক বা ইন্টারমেটালিক, এটাকে ইউজ করা হয় টুল স্টিলে কাটাকাটি করার জন্য। আদারওয়াইজ
এটা খুবই ব্রিটল, খুবই হার্ড। সো এটা কিন্তু ডাক্টিলিটিকে এনহ্যান্স করে। সো কার্বন থাকলে মলিবডেনামের এডিশনটা একটু লিমিটেড করতে হবে, আর যদি কার্বন না থাকে তাহলে হচ্ছে আমরা মোটামুটি মলিবডেনাম ইউজ করতে পারি, কিন্তু কার্বন থাকলে একটু সেনসিটিভ ওয়েতে মলিবডেনাম ইউজ করতে হয়। তাহলে এখন মলিবডেনাম কত পার্সেন্ট ইউজ করা যায়? এইটাও হচ্ছে তোমার বিলো 3%, এই 3% এর কাছাকাছি ইউজ করতে পারো স্টেইনলেস স্টিলের ক্ষেত্রে। আর তোমার হচ্ছে ধরো তুমি যদি টাইটানিয়াম বা অন্য ধরনের ম্যাটেরিয়াল ইউজ করো, সেখানে মলিবডেনাম 11, 12, 14, 15% পর্যন্ত ইউজ করা যেতে পারে। তোমার হচ্ছে হলো যেখানে কার্বন নাই আর কি, ওই টাইটানিয়ামের বেটা ফেজটাকে স্টেবিলাইজ করার জন্য, যেটা হচ্ছে ডাকটাইল এবং লো মডুলাস। ওকে, এরপরে হলো ভ্যানাডিয়াম, আরেকটা খারাপ জিনিস। সিলিকনের মতো সালফারের মতো ভ্যানাডিয়ামও খুব খারাপ জিনিস। এই দুইটার কাজ অলমোস্ট সেম, একই কাজ করে, স্ট্রেংথ বাড়ায়, হার্ডনেস বাড়ায়, ওয়ার রেজিস্ট্যান্স করে। স্মল অ্যামাউন্ট, এইটা হচ্ছে ভালো, ঠিক আছে। অনেক সময় হচ্ছে আমরা যে সকল ম্যাটেরিয়াল অনেক বেশি ডাকটাইল, অনেক বেশি সফটার, সে সকল ম্যাটেরিয়ালের মধ্যে অল্প পরিমাণ, খুবই অল্প পরিমাণ ভ্যানাডিয়াম অ্যাড করে দিয়ে কি কাজ করি, এটা গ্রেইন সাইজকে ছোট করে তার স্ট্রেংথ প্রপার্টিটাকে এনহ্যান্স করা যায়। কিন্তু অন্যান্য ক্ষেত্রে এটা ভ্যানাডিয়াম ইউজ করলে সেটা ব্রিটলনেস বেড়ে যায়, ঠিক আছে। এবং এই ভ্যানাডিয়ামটা যদি কোথাও থাকে তাহলে সেটা ধরো তুমি হচ্ছিল এই ব্রিটলনেসকে কমানোর জন্য তুমি ভাবলা যে তাহলে আমি হিট ট্রিটমেন্ট করি, অ্যানিলিং করি, কাজ হবে না। ভ্যানাডিয়াম থাকলে অ্যানিলিং, নরমালাইজিং, এই ধরনের হিট ট্রিটমেন্ট খুব একটা ইফেক্টিভ হয় না। সুতরাং ভ্যানাডিয়াম একটা খারাপ জিনিস। কোথায় ইউজ করা হয়? যত ধরনের হাইলি মানে ব্রিটল জিনিসপত্র আছে সবগুলো হচ্ছে টুল স্টিলে ইউজ করা হয়। তুমি কাটার হিসেবে, টুল কাটার, হ্যাঁ, কাটার হিসেবে এটা ইউজ করা যেতে পারে। সেই জায়গাতে ভ্যানাডিয়াম, সিলিকন, সালফার এদের ইউজটা বেশি। টাংস্টেন খুবই হিট রেজিস্ট্যান্ট, কিন্তু এই হিট রেজিস্ট্যান্টটা কত? এই হিট রেজিস্ট্যান্টটা হচ্ছে মানে 1000-এর উপরে। ধরো তুমি হচ্ছে সেই সমস্ত অ্যাপ্লিকেশনে যেখানে ধরো 800, 900, 1000, 2000, 1500, হ্যাঁ, এই ধরনের টেম্পারেচারে হচ্ছে যে জায়গাটাতে আমার অ্যাপ্লিকেশন, যেখানে সেই জায়গাটাতে আমরা টাংস্টেন ইউজ করি। যেমন হচ্ছে নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মধ্যে, সেখানে হচ্ছে টাংস্টেন ইউজ করা যেতে পারে। যেমন এখন তো তোমার নতুন নিউক্লিয়ার ফিউশনের এক্সপেরিমেন্ট চলতেছে বিশ্বের বিভিন্ন দেশে। সেই সমস্ত জায়গায় টাংস্টেনের হচ্ছে ওই চুল্লির ভেতরে যে ওয়ালটা, সেই ওয়ালটা তৈরি করা হয় টাংস্টেন দিয়ে, ঠিক আছে। তাহলে টাংস্টেন অনেক হিট প্রিভেন্ট একটা মানে ম্যাটেরিয়াল, যেটা হচ্ছে তার হিট প্রিভেনশন ক্যাপাবিলিটি অনেক হাই, সাথে সাথে এটার ওয়্যার রেজিস্ট্যান্ট বেশি, ঠিক আছে। তোমার হচ্ছে ব্রিটল অনেক বেশি। এই তো মোটামুটি হচ্ছে এইগুলো ইউজ করা হয় কোথায়? ওই একই কথা, যে জায়গাতে আমার কাটিং প্রপার্টি দরকার, ব্রিটলনেস বেশি দরকার, অর্থাৎ টুল স্টিল, হাই স্পিড স্টিল, এই সমস্ত জায়গাতে হচ্ছে আমার সাধারণত টাংস্টেন ইউজ করা। ধরো তুমি হাই স্পিড স্টিলকে কাটবা, তাহলে যে কাটারটা দিয়ে তৈরি করবা, মানে যে কাটারটা দিয়ে কাটবো, ওই কাটারের মধ্যে টাংস্টেন অ্যাড করে দেওয়া থাকতে পারে। হিট রেজিস্ট্যান্ট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে টাংস্টেন ইউজ করা হয়। টাংস্টেন হচ্ছে হাই টেম্পারেচারে নরম, লো টেম্পারেচারে টাংস্টেন খুবই ব্রিটল। এটা ধরো টাংস্টেনের ফিলামেন্টের আমরা ওই যে বাল্বগুলো দেখি, এই বাল্বগুলো যদি দেখে তোমার কাছে মনে হয় যে এই বাল্বগুলোতে এত পাতলা তারে তৈরি করা হয়েছে, তাহলে টাংস্টেন খুব ডাকটাইল জিনিস। উত্তর হচ্ছে টাংস্টেন হাই টেম্পারেচারে ডাকটাইল। 1200-1300 ডিগ্রিতে গেলে টাংস্টেন একদমই ডাকটাইল, কিন্তু টাংস্টেন লো টেম্পারেচারে খুবই ব্রিটল, খুবই ব্রিটল। ওকে, এরপরে হচ্ছে কোবাল্ট, অ্যালুমিনিয়াম, এইগুলোর ইউজ সাধারণত আসলে খুব একটা না। এগুলোর কিছু নিশ ইউজ আছে, যেমন হচ্ছে কোবাল্ট হচ্ছে গ্রেইন কোর্সেনিং এর ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে বাধা দান করে। তো তুমি কোন একটা ম্যাটেরিয়ালকে তোমার হাই টেম্পারেচার অ্যাপ্লিকেশনে রেখে দিতে হবে, কোবাল্ট একটু অ্যাড করে দাও, সেটার গ্রেইন বড় হবে না, তার মানে তার স্ট্রেংথও অতটা লুজ হবে না, অর্থাৎ হচ্ছে এটা নিউক্লিয়েশনকে বাধা দান করে কোবাল্ট। কিন্তু এটার সুবিধা কি কি আছে? এটা হচ্ছে তোমার হিট রেজিস্ট্যান্ট ম্যাটেরিয়াল এবং যে স্ট্রেংথ এট হাই টেম্পারেচার। সো এটা আসলে প্রিজার্ভ করে স্ট্রেংথটা হাই টেম্পারেচারে, বিকজ হচ্ছে ওই যে
হাই টেম্পারেচারে কোর্সেনিং হতে দেয় না, সুতরাং স্ট্রেংথটা প্রিজার্ভ করে এবং হচ্ছে এটা হিট রেজিস্ট্যান্ট প্রপার্টিটা ভালো। তো এটা গেল কোপার। অ্যালুমিনিয়াম কি কাজ করে? অ্যালুমিনিয়াম আর তোমার হচ্ছে এর আগে আমি একটু পড়ে আসছিলাম, ডিঅক্সিডাইজার হিসেবে সিলিকন অনেক সময় ইউজ হতে পারে। তো হচ্ছে তোমার অথবা হচ্ছে আমরা আরটা দিয়ে দেখে আসছি, সিলিকনকে বেসিক্যালি দেখে আসছি। সো ডিগ্যাসিং এজেন্ট। সো এই অ্যালুমিনিয়াম আর সিলিকনের কাজটা হচ্ছে মোটামুটি এই ক্ষেত্রে সেম আর কি। এরা হচ্ছে ডিঅক্সিডাইজার হিসেবে কাজ করে, গ্রেইন রিফাইনমেন্টে হেল্প করে। এখানে দেখো ডিপ ড্রন শীট কন্টেইন অ্যালুমিনিয়াম ইন দেয়ার স্ট্রাকচার, অর্থাৎ হচ্ছে এইটা কিন্তু থিন শীটে কনভার্ট হতে কিন্তু অ্যালুমিনিয়াম হেল্প করে। ডিপ ড্রন হচ্ছে হলো তোমার পাতলা শীটকে তুমি যদি ড্র করে শীট তৈরি করো, লম্বা বড় শীট একটা বিলেট থেকে উত্তপ্ত অবস্থাতে টেনে যদি হচ্ছিল তুমি শীটে কনভার্ট করো, তাহলে সেটাকে আমরা সাধারণত ডিপ ড্রন শীট ম্যানুফ্যাকচারিং টেকনিক বলি। সেই ডিপ ড্রন শীট ম্যানুফ্যাকচারিং টেকনিকে হচ্ছিল আমার অ্যালুমিনিয়াম ইউজ করা হয়। ঠিক আছে, ওকে। কেন এখানে আসলে অ্যালুমিনিয়াম ইউজ করা হয়? কারণ আমি যখন এই হাই টেম্পারেচার এই শীটগুলোকে হচ্ছিল ড্র করছি, তখন একটা স্ট্রেংথ লাগে, সেই স্ট্রেংথটা প্রোভাইড করে বেসিক্যালি অ্যালুমিনিয়াম। এইটাও ওই গ্রেইন সাইজকে বড় হইতে বাধা প্রদান করে। ঠিক আছে। ফসফরাস আর সালফারের পারপাস একই, ব্রিটেলনেস করে, মোটামুটি আইডেন্টিক্যাল, দুইটাই হচ্ছে আইডেন্টিক্যাল পারফরম্যান্স দেয়। সো ডাক্টিলিটি সালফার অ্যাড করলে অনেক কমে যায়, ফসফরাস অ্যাড করলে অনেক কমে যায়। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছিল কপার। কপারের ক্ষেত্রে কি হয়? কপার হচ্ছিল করোশন রেজিস্ট্যান্স প্রপার্টি, এটা ভালো। হার্ডনেস প্রপার্টি এটার ভালো। এটার ডাক্টিলিটি একই রকম, তোমার সালফারের মতো হচ্ছিল ডাক্টিলিটি কমায় ফেলে। এগুলো সবই গ্রেইন সাইজকে এগুলো ছোট করে। সো কপার অ্যাড করলে গ্রেইন সাইজ অনেক ছোট হয়ে যায়। তো এই কারণে হচ্ছিল কপারের পরিমাণ দেখো অনলি 0.5% এর মধ্যে লিমিটেড রাখা হয়। তো গ্রেইন সাইজ ছোট করার জন্য এরা কাজ করে। এরকম আরো কিছু আছে, যেমন জিরকনিয়ামও হচ্ছে এই সেম কাজ করে, গ্রেইন রিফাইনমেন্ট হিসেবে কাজ করে। এগুলো প্রত্যেকটাই তুমি যদি হচ্ছে অ্যাড করো, তাহলে এদের ভেতর থেকে হচ্ছে তোমার নিউক্লিয়েশন সাইটগুলো শুরু হয়, এদের কনসেন্ট্রেশন যেখানে বেশি সেখান থেকে। সো কপার হচ্ছে তাই, এই যে তোমার দেখো এই বলছে এই ডিক্রিজেস ডাক্টিলিটি ভেরি মাচ। কেন? কারণ হচ্ছে ওই সেম নিউক্লিয়েশন সাইট, এরা হচ্ছে নিউক্লিয়েশন সাইট ইনিশিয়েটর হিসেবে কাজ করে। ওকে। এরপর হচ্ছিল নাইট্রোজেন এবং হাইড্রোজেন। এখানে হাইড্রোজেন যদিও নাই, সো নাইট্রোজেন এবং হাইড্রোজেন দুইটাই অলমোস্ট আইডেন্টিক্যাল পারফরম্যান্সই দেয়। নাইট্রোজেন অ্যাড করলে আমরা জাস্ট বলি নাইট্রাইট ফর্ম হয়েছে, হাইড্রোজেন অ্যাড করলে বলি হাইড্রাইট ফর্ম হয়েছে, এর বাইরে কিছু। এরাও হচ্ছিল কি করে, এরা এমবেডেড হয়ে যায়, এরা হচ্ছিল ডিফিউজড হয়ে এমবেডেড হয়ে যায় স্ট্রাকচারের মধ্যে, এবং হচ্ছিল ফর্ম করে নাইট্রাইট এবং হাইড্রাইডের ব্রিটল ফর্ম কম্পোনেন্ট আর কি। সো ব্রিটল কম্পাউন্ড তৈরি করে এবং এরা কি করে ভঙ্গুর বানায় ফেলে আমার জিনিসপত্রগুলো। সো ইভেন ম্যাটেরিয়ালের মধ্যে আমরা যখন ওগুলোকে বল মিলিং করি, অর্থাৎ বল দিয়ে হিট করে করে পটেটের সাইজ ছোট করা বা শেপ চেঞ্জ করি, তখনও হচ্ছে আমার এটার মধ্যে ইনার্ট গ্যাস হিসেবে আর্গন ইউজ করা হয়, কিন্তু ইনার্ট গ্যাস হিসেবে নাইট্রোজেন ইউজ করা হয় না। কারণ ওই বলের হিটে নাইট্রোজেন দেখা যায় যে আমার ওই নতুন মানে যখন হচ্ছে আমার পার্টিকেল গুলো ডিফিউজড হয়, তখন এই পার্টিকেল মানে ডিফর্মড হয়, তখন এই পার্টিকেলের মধ্যে ডিফিউশন হয়ে নাইট্রোজেন ঢুকে যায়। তো যখন আমরা বল মিলিং করি, বল মিলিং একটা টেকনিক, তো বল মিলিং টেকনিকে বেসিক্যালি কিছুই না, এই যে এই ধরনের একটা পাত্র থাকে, পাত্রের মধ্যে কতগুলো সিরামিকের ভারী ভারী বল থাকে, আর নিচে হচ্ছে পাউডার রাখবা, এবং এটা হচ্ছে কন্টিনিউয়াসলি একটা নির্দিষ্ট আরপিএম এ 8-10 ঘন্টা ধরে ঘোরে। তাহলে ঘুরলে কি হবে, এই বলগুলো কন্টিনিউয়াসলি যে যখন ঘুরে উপর থেকে নিচে উপরে পড়লে পাউডারগুলো ছোট ছোট ব্রেক হয়, এবং অনেক সময় যখন পাউডারগুলোর আকৃতিও চেঞ্জ হয়, সাধারণত ফ্লেক লাইক আকৃতি পাউডার তৈরি হয়। এইখানে তুমি যদি ইনার্ট পজিশনে যদি নাইট্রোজেন ইউজ করো, তাহলে দেখবা যে এই এরপরে যদি ইডিএস করো, তাহলে এটার মধ্যে নাইট্রোজেনকে পাচ্ছ, অর্থাৎ হচ্ছে নাইট্রোজেন ফর্ম হচ্ছে। এটা দিয়ে তুমি যদি কোনো ম্যাটেরিয়াল বানাও, ম্যাটেরিয়ালটা ব্রিটলনেস বেড়ে যাবে। ইভেন অনেক সময় হচ্ছে নাইট্রোজেনকে আমরা নাইট্রাইট তৈরির জন্য, ইনসিটু নাইট্রাইট তৈরির জন্য নাইট্রোজেনকে পাস করি, কিন্তু সেই ক্ষেত্রেও হচ্ছে লিমিটেড অ্যামাউন্ট করতে হয়, যাতে হচ্ছে অতিরিক্ত নাইট্রাইট বা
হাইড্রাইড তৈরি না হয়। গেল। নাইট্রোজেনের আরেকটা অসুবিধা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে নাইট্রোজেন বিভিন্ন ধরনের অ্যাসিডের ক্ষেত্রে নাইট্রোজেনের সাসেপ্টিবিলিটি আছে, অর্থাৎ হচ্ছে নাইট্রোজেন যদি এমবেডেড থাকে তাহলে অ্যাসিডিক অ্যাটাক বেশি হওয়ার চান্স থাকে, অর্থাৎ হচ্ছে করোশন বেশি হওয়ার চান্স থাকে। সুতরাং এই যে করোশন বেশি হওয়া, নাইট্রোজেন এবং হাইড্রোজেন সেম, এবং হচ্ছে হলো তোমার ব্রিটলনেসকে ইনক্রিজ করা, এই সব কারণে হচ্ছে আমরা নাইট্রোজেনকে প্রিভেন্ট করি, মানে সরি নাইট্রোজেন ইউজটাকে প্রিভেন্ট করি। কোথায় কোথায় ইউজ করা হয়? ওই একই কথা, যেই জায়গাটাতে হচ্ছে আমার হার্ডেনাবিলিটি দরকার সেখানে আমরা নাইট্রোজেন ইউজ করতে পারি। যেমন এখানে বলছে ইট ইনক্রিজেস দ্য হার্ডনেস বাই ফর্মিং নাইট্রাইল ইন দ্য স্ট্রাকচার অফ স্টিল। সুতরাং লো কার্বন স্টিলকে অনেক সময় হচ্ছিল নাইট্রোজেন ফিডিং এর মাধ্যমে তার হার্ডনেসটাকে এনহ্যান্স করা যেতে পারে। তবে এই প্রসেসটা খুব একটা সহজ পদ্ধতি না, তাতে কার্বন অ্যাড করে দেওয়া সহজ পদ্ধতি। এবং নাইট্রোজেনের কন্ট্রোলিংটাও একটু ডিফিকাল্ট, যে কোথায় নাইট্রোজেন ডিফিউশন কেমন হচ্ছে এটা আসলে বোঝাটাও একটু ডিফিকাল্ট। সুতরাং আমরা কার্বন অ্যাড করি নর্মালি, বাট তুমি চাইলে নাইট্রোজেন দিয়েও তার স্ট্রেংথটাকে বাড়াইতে পারো, এটা নাইট্রাইট ফর্ম করার মাধ্যমে বাড়ায়। ঠিক আছে, এই দেখো ইট ইনক্রিজেস ফ্র্যাজিলিটি মানে ভঙ্গুরতা। তো এই হচ্ছে আমার কতগুলো কম্পোনেন্ট। আমি চেষ্টা করব তোমাদেরকে এই কম্পোনেন্টের চেষ্টা না, আমি এই কম্পোনেন্টের মধ্যে থেকেই হচ্ছে কোশ্চেন করবো এমন ভাবে, এই কম্পোনেন্ট গুলো ইউজ করেই তুমি এটা ম্যাটেরিয়াল তোমার পছন্দ মতো ম্যাটেরিয়াল ফ্যাব্রিকেশন করতে পারো, কিন্তু তোমাকে পার্সেন্টেজ বলে দিতে হবে এবং কেন তুমি আসলে এটা চুজ করছো সেটা বলে দিতে হবে। সো এই কোশ্চেনের মার্কস পাওয়াটা পুরোটাই সাবজেক্টিভ। তুমি কি চুজ করছো সেটা যদি ভ্যালিড হয় এবং তোমার ব্যাখ্যা যদি ভ্যালিড হয় তাহলে তুমি মার্কস পাবা। হয়তো দেখা যাবে যে তোমার দুইজন ফ্রেন্ডের উত্তর একরকম না হলেও দুইজনই ফুল মার্কস পাইছো, এটা পসিবল। ঠিক আছে, তো এই হচ্ছে একটা কোশ্চেন এখানে থাকবে। একদম ইনিশিয়ালি তুমি হচ্ছে পার্সেন্টেজ, কত ওয়েট পার্সেন্টেজ যে কোন ম্যাটেরিয়ালটা অ্যাড করতেছো সেটা হচ্ছে আগে বলে নিবা, তারপরে হচ্ছে রিজন যে কেন ওই ম্যাটেরিয়াল গুলো এত ওয়েট পার্সেন্টেজ অ্যাড করবে, জাস্ট এটা দিলেই উত্তরটা হয়ে যাবে। তাহলে এই পর্যন্ত হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল সায়েন্সের চ্যাপ্টার মানে পার্ট এ আর কি। হ্যাঁ, এই পর্যন্ত, আর বাকিটা হচ্ছে আমাদের পার্ট বি তে কভার করা হবে। আর এখন বলো কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার টিপিটি গ্রাফটা হচ্ছে আশরাফি স্যার আমাদের পড়াবেন না, স্যার হিট ট্রিটমেন্ট থেকে শুরু করছে আমাদের। আচ্ছা, আশরাফি স্যার যদি নাও পড়ান, আশরাফি স্যারের আমার ধারণা যে পড়াতে গেলে হয়তো এটার ডিসকাশনটা আসবে, তোমরা টিটিটি কার্ভটা দেখতে পাবা, কারণ উনি তোমাদের যে স্লাইডটা আপলোড করছে রিসেন্টলি, খেয়াল করে দেখছো কিনা, সেই স্লাইডে কিন্তু এই গ্রাফটা আছে। তো আমি যেহেতু দেখছি যে স্লাইডে এই গ্রাফটা আছে, তার মানে খুব সম্ভব যে স্যার এটা পড়াবেন। যদি নাও পড়ান তাও হচ্ছে আমি তোমাদেরকে বলে দিলাম যে এই আইসোথার্মাল কার্ভটা বা টিটিটি কার্ভটা বেসিক্যালি আসছে টেম্পারেচার টাইম ট্রান্সফরমেশন, এইখান থেকেই টিটিটি আসে। সো এই কার্ভটাতে মেইনলি যদি দিয়ে দেওয়া হয় তাহলে খুব সিম্পল কোশ্চেন আসে, হয়তো তোমাদেরকে বলা হবে যে আমার এত পার্সেন্ট পারলাইট, এত পার্সেন্ট বেইনাইট, এত পার্সেন্ট মার্টেনসাইট বা যে কোনো একটা বা যে কোনো দুইটা, এটা দরকার, তুমি কিভাবে করে হচ্ছে তোমার কুলিং কার্ভটা তৈরি করবা। সেই ক্ষেত্রে তুমি কিন্তু একটা গ্রাফ তোমাদেরকে এরকম দিয়েই দেওয়া হবে প্রশ্নের সাথে। তো সেই গ্রাফে তুমি জাস্ট হচ্ছে পেন্সিল দিয়ে মার্ক করবা যে কোন কিভাবে তোমার কুলিং প্যাটার্নটা হয়েছে, কিভাবে কুলিং প্যাটার্নটা হয়েছে, এটা মার্ক করে দিবা। আর হচ্ছে তোমার ব্যাখ্যাতে জাস্ট হচ্ছে বলে দিবা যে কত সেলসিয়াসে কতটুকু সময়ে তুমি এই ট্রান্সফরমেশনটা করছো, কেন করছো, তাহলেই হচ্ছে তোমার উত্তর হয়ে যাবে। এখানে জাস্ট হচ্ছে তুমি তো ঠান্ডা করতেছো, যদি তোমার মানে এটা তো কন্টিনিউয়াসলি ঠান্ডা হবে এরকম করে, তো যদি তোমার এই কালো লাইনে টাচ করে তার মানে হচ্ছে তোমার ওই পরিমাণ পারলাইট কনভার্ট হয়ে গেছে। তারপরে হচ্ছে তোমার যদি এই কালোতে টাচ করে তাহলে তোমার ওই পরিমাণ বেগনাইট ফরমেশন হয়ে গেছে। কতটুকুর ক্ষেত্রে? রিমেইনিং অস্টেনাইটের। মনে রাখবা যে এই যে 50% এটা রিমেইনিং অস্টেনাইটের 50%। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে ধরো তুমি হচ্ছে 50% পারলাইট অলরেডি বানায় ফেলছো, তার মানে তোমার 50%
অস্টেনাইট রিমেইনিং। তাহলে এখন তুমি যদি এই 50% পারলাইটের পরে তুমি যদি 100% এ রিচ করে ফেলো, তাহলে কি হবে? ওই যে অবশিষ্ট 50% আছে তার 100% হচ্ছে হলো কি হইলো? বেইনাইটে কনভার্ট হলো। তার মানে আলটিমেটলি 50% বেইনাইট হবে ওভারঅল। সো এইটা হচ্ছে একটু করো, ম্যাক্সিমাম জায়গায় এটা ভুল হয়। সো তুমি যেটা কনভার্ট করলা, কনভার্ট হয়ে যাওয়ার পর রিমেইনিং অস্টেনাইটের কত শতাংশ সেটা হচ্ছে আবার এখান থেকে আসবে। বুঝে গেছে? ওকে, তাহলে এই হচ্ছে আমি বেইনাইট কত শতাংশ পেলাম, পারলাইট কত শতাংশ পেলাম এভাবে। আর এটা হচ্ছে মার্টেনসাইট, এটার নিচে নামলেই মার্টেনসাইট ফর্মেশন শুরু হয়। সো যতটুকু নিচে নামবা প্রথমে এইটুকু হচ্ছে 50% এর জন্য, পরের এইটুকু 40%, পরের এতখানি 10% এর জন্য। এইভাবে করে তুমি জাস্ট কুলিং করতেছো, কোথায় তোমার স্টেশন, কোথায় তুমি আবার হোল্ড করে রাখছো, এইটুকু বলে দিলেই তোমার এই কাজটা কমপ্লিট। ঠিক আছে? বুঝে গেছে? এখন বলো, আর কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন থাকলে বলো, না থাকলে আজকে ক্লাস এই পর্যন্তই। ওকে, আই থিংক কারো কোনো কোশ্চেন নাই। তাহলে ঠিক আছে, তাহলে তোমাদের ক্লাস এই পর্যন্তই। তোমাদের একটা রিভিউ ক্লাস হচ্ছে পরীক্ষার আগে আগে নিব যদি তোমাদের লাগে আর কি। সো পিএল এর মধ্যে আমাকে হচ্ছে ইনফর্ম করলে আমি তোমাদের হচ্ছে একটা রিভিউ ক্লাস দিয়ে দিব। ঠিক আছে? পিএল এর মধ্যে। ওকে স্যার। ওকে স্যার আমাদের যে অ্যাসাইনমেন্ট বাকি আছে এটা কি হবে? স্যার আমাদের তো অ্যাসাইনমেন্ট বাকি নাই আসলে। অ্যাসাইনমেন্টের ব্যাপারটা হচ্ছে তোমাদের স্যারই হচ্ছে দুইটা নিবে, একটা কুইজ একটা অ্যাসাইনমেন্ট। কারণ আমি বলছিলাম ফার্স্টে, পরে দেখলাম যে না আসলে ওভারঅল 3টা হলেই হয়ে যায়, যেহেতু তোমাদের মিড তোমরা তো হচ্ছে 2-2 নাকি? জি স্যার, 2-2। আচ্ছা আচ্ছা, 2-2 একটা অ্যাসাইনমেন্ট লাগবে। 2-2 একটা অ্যাসাইনমেন্ট হচ্ছে দিয়ে দিব। 2-2 একটা অ্যাসাইনমেন্ট গ্রুপে দিয়ে দিব, ওই অ্যাসাইনমেন্টটা করে জমা দিলেই হবে। শুধু 2-2 স্যার আমাদের ব্যাপারে কি হবে? আমরা 1-2 স্যার। না, 1-2 কিছু লাগবে না। 1-2 ক্ষেত্রে হচ্ছে তোমাদের একটা কুইজ হয়ে গেছে, আর একটা কুইজ আর একটা অ্যাসাইনমেন্ট ওই স্যার নেবেন, আশরাফি স্যার নেবেন। ঠিক আছে? আর 2-2 হচ্ছে শুধু একটা অ্যাসাইনমেন্ট, শুধু 2-2 যাবে, 1-2 অ্যাসাইনমেন্ট যাবে না। 1-2 মিড আছে যেহেতু, সেহেতু হচ্ছে 1-2 3টা, আর 2-2 যেহেতু মিড নাই, সুতরাং 2-2 হচ্ছে হলো আউট, মানে 4টা থেকে বেস্ট 3টা। ঠিক আছে? সেই কারণে 2-2 হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট হবে, 1-2 ক্ষেত্রে 3টা। আর কারো কোনো কোশ্চেন? ওকে, তাহলে এই পর্যন্ত। তোমাদের যদি প্রবলেম হয় তাহলে গ্রুপে হচ্ছিল তোমরা পোস্ট করতে পারো, বা কোনো একটা পোস্টের নিচে কমেন্ট করতে পারো যদি কোনো রিলেটেড কোনো প্রবলেম হয়। আর পিএলএ ইনশাআল্লাহ আমরা একটা রিভিউ ক্লাস নিয়ে নিব আর কি। জি স্যার। ঠিক আছে, থাকো সবাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ও তোমাদের কুইজের মার্কসটা দেখি আমি করে ফেলছি আসলে, তোলাও হয়ে গেছে। বুঝতেছি না গ্রুপে দিব না ওটা হাতে রাখবো। কেন স্যার, আমরা কি বাজি করেছি? না, অনেক বাজে করেছো না। স্যার হাতে